আজকে আমরা ভেক্টরের আরেকটা লেকচারে যাব। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা গত ক্লাসে যতটুকু আমরা পড়েছিলাম তারপর থেকে আমরা শুরু করব। তো চলো আমরা প্রথমে শুরু করব হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র। ত্রিভুজের কোসাইন সূত্র মূলত হায়ার ম্যাথের একটা টপিক, বাট এই টপিকটা ইউজ করে আমরা ভেক্টরেরও অনেকগুলো ম্যাথ খুব শর্টকাটে আর্লি করে ফেলতে পারবো। তাই এই জিনিসটা আমরা ছোট করে পড়ে নিব। দেখো, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কোন একটা ত্রিভুজ আমরা চিন্তা করলাম। এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে ধরে নিচ্ছি এ বি সি, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে এ বি যে বাহুটা তার দৈর্ঘ্য হচ্ছে এ, বিসি যে বাহুটা তার দৈর্ঘ্য হচ্ছে বি, এবং এসি বাহুর দৈর্ঘ্যটাকে আমরা কি ধরে নিলাম, সি ধরে নিলাম। সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যগুলো এ বি সি এরকম করে আছে। এখন আমরা যদি বলি এ বি সি যদি হয়, সেক্ষেত্রে আমরা কোণ ধরে নিচ্ছি, এই কোণটাকে ধরছি আমরা আলফা, এই কোণটাকে ধরছি আমরা বিটা, এবং এই কোণটাকে আমরা ধরছি গামা। আলফা বিটা গামা এগুলো আমরা ধরে নিলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, যে এই কোণগুলো আমরা বের করব, আলফা বিটা গামা এই কোণগুলো আমরা বের করব। প্রথমে যদি বলি কজ আলফা ইকুয়াল আমরা কি লিখতে পারবো, কজ আলফা ইকুয়াল আমরা লিখতে পারবো আলফার যে বিপরীত বাহু তার স্কয়ারটাকে আমরা এখানে রাখলাম, বিপরীত বাহুর মানের স্কয়ার, এবং সেটা ছাড়া বাকি যে দুইটা আছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বাকি বাহুগুলোর বর্গকে যোগ করে সামনে রাখলাম, ডিভাইডেড বাই 2 বিসি একটা গেল। এরপরে আসি আমরা cos বিটা ইকুয়াল যদি আমি বের করতে চাই বিটার বিপরীত বাহু হচ্ছে এই যে বি বাহুর দৈর্ঘ্য, তাকে স্কয়ার করব। এর আগে আমরা কি করব বলো, a স্কয়ার প্লাস সি স্কয়ার ডিভাইডেড বাই 2ac, এরকম করে লিখলাম। তাহলে এখান থেকে আমি আলফা বিটা বের করতে পারবো। একই ফরম্যাটে আমরা যদি বলি cos গামা ইকুয়াল যদি লিখতে চাই, সেক্ষেত্রে এভাবে লিখবো, গামা এর বিপরীত বাহু হচ্ছে সি, তাহলে সি স্কয়ার আগে দিব এ স্কয়ার প্লাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2ab। ফাইনালি এখান থেকে এই সূত্রগুলো ইউজ করে আলফা বিটা গামা এগুলো আমরা নির্ণয় করতে পারবো। তার মানে কোনো আমরা যখন বলবো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করব, তাহলে এইটা যদি ভেক্টর একটা ভেক্টরের মান হয়, এটা যদি একটা ভেক্টরের মান হয়, এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ আলফা, সো আলফা বের করতে পারবো আমরা এই সূত্রটাকে ইউজ করে। আচ্ছা চলো তাহলে প্রথমে আমরা একটা ম্যাথ দেখে নিই। এই প্রশ্নটাতে বলছে ভেক্টর এ বি এবং সি এর মান যথাক্রমে এত এত, এবং এ প্লাস বি ইকুয়াল সি, ভেক্টর এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত হবে সেটা বের করতে হবে। প্রথমে আমাকে মান বলে দিছে। এই যে দেখি আমরা এখানে a প্লাস বি ইকুয়াল কি পাচ্ছি, সি। a প্লাস বি ইকুয়াল কি পাচ্ছি, সি পাচ্ছি। তুমি এখানে প্রথমে বলো a প্লাস বি ইকুয়াল সি বলতে a ভেক্টর এবং বি ভেক্টরকে যোগ করার পরে আমরা লব্ধি ভেক্টরটা সি পাবো। তাহলে আমি যদি প্রথমে যে কাজটা করব, মনে করে ধরে নিচ্ছি এটা হচ্ছে a ভেক্টর, এটা হচ্ছে a ভেক্টর। এই a ভেক্টরের সাথে আমি কাকে যোগ করব, বি ভেক্টরকে যোগ করব, বি ভেক্টরকে আমি যোগ করব। সাপোজ বি ভেক্টরটা এরকম করে আছে, বি ভেক্টরটাকে আমরা যোগ করলাম। সেক্ষেত্রে আমরা এ এবং বি কে যোগ করার পরে কি পাবো বলছি, সি ভেক্টরটা পাবো। সি ভেক্টরটা হচ্ছে এখান থেকে এই বরাবর। এখন দেখা যাচ্ছে এ ভেক্টরের মান বলা আছে কত, 12, বি ভেক্টরের মান বলা আছে কত, 5, সি ভেক্টরের মান বলা আছে কত, 13। এখন আমাকে বের করতে বলছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত হবে সেটা বের করতে বলছে। তো আমার এখানে মান বলা আছে, এই মান বলা আছে, এই মান বলা আছে। তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত এই মানগুলো আমার কাছে আছে, এইটার মানটাও আমার কাছে আছে, এটার মানটাও আমার কাছে আছে। তাহলে এই মধ্যবর্তী কোণ যেটা আছে সেটা আমাকে বের করতে হবে। ধরে নিচ্ছি এই কোণটা আমার আলফা। তাহলে সেই ক্ষেত্রে আমি কি বলবো, যে cos আলফা ইকুয়াল কোণের বিপরীত বাহুর মানের স্কয়ার কত, তাহলে মানটা 13 স্কয়ার, বাকি আছে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার ডিভাইডেড বাই 12 ইনটু 5। ফাইনালি এখান থেকে আমি cos আলফা ইকুয়াল, দেখা যাচ্ছে উপরে কত, 144 প্লাস 25 মাইনাস 169 ডিভাইডেড বাই এখানে 120 মেবি, হ্যাঁ 5 12 60, হ্যাঁ 120। এখন বল এই যে এই উপরের মানগুলোতে দেখা যাচ্ছে উপরে 0 হয়ে গেছে, তাহলে আমরা কি লিখবো, cos আলফা ইকুয়াল উপরে 0, তাহলে পুরোটাই 0, তাহলে cos কত এর মান 0, cos আলফা ইকুয়াল cos 90 ডিগ্রি, cos 90। সো আলফার মানটা আমরা কি পেয়ে গেলাম, আলফার মানটা আমরা পেয়ে গেছি 90 ডিগ্রি। এটাই আমার আনসার, ঠিক আছে। আচ্ছা
তো এই ম্যাথটাকে আমরা যেভাবে এর আগের লেকচারগুলোতে করেছি সেভাবেও করা যেত। এরকম, যেহেতু a প্লাস বি ইকুয়াল সি আছে, তাহলে আমরা লিখতে পারতাম সি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab 2ab cos আলফা cos আলফা। সো এখান থেকে আমরা সি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল 2ab cos আলফা। আমি চাইলে এখান থেকে 13 স্কয়ার মান বসাবো, তারপরে হচ্ছে এর মান হচ্ছে 12 স্কয়ার মাইনাস 5 স্কয়ার ইকুয়াল 2ab cos আলফা, বা মানগুলো বসাইলাম। সেই ক্ষেত্রে এটার মানটা 0 হয়ে যাবে, এটার মানটা 0 হয়ে যাবে। সো cos আলফা ইকুয়াল আমরা লিখতে পারি 0। সো আলফার মানটা একই ভাবে আমরা কি পাবো, 90 ডিগ্রি পাবো। তার মানে আমরা সামান্তরিক সূত্র ইউজ করে যেভাবে করতাম ম্যাথটা সেভাবে করলেও যে আনসার আসবে, আবার আমরা কোসাইন সূত্র ইউজ করে যেভাবে করছি সেভাবে করলেও আনসার একই আসবে। ঠিক আছে, আবার আমরা এটাকে আরো একভাবে চিন্তা করতে পারি, সেটা হচ্ছে যে যেহেতু এটার মানটা 13, এটা 12, এটা 5, সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেখো 13 স্কয়ার, হ্যাঁ, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়ে যায়। তার মানে এই কোণের মানটা, এটা পিথাগোরাসের সূত্রকে মেনে চলে, তার মানে এই কোণের মানটা অবশ্যই কত, 90 ডিগ্রি। ঠিক আছে, ওভাবেও চিন্তা করা যায়। আরেকটা ম্যাথ আমরা দেখি, এই ম্যাথটাতে কি বলছে দেখো, দুটি গাড়ি কোনো বিন্দু থেকে একই সময়ে 120 ডিগ্রি কোণে যথাক্রমে এত এত কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দেয়। 2 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে সেটা তোমাকে বের করতে হবে। মনে করো একটা বিন্দু থেকে দুইটা গাড়ি 120 ডিগ্রি কোণ করে রওনা হয়েছে, 120 ডিগ্রি কোণ করে রওনা হয়েছে। একটা গাড়ি গেছে কত, একটা গাড়ি গেছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে, 10 কিলোমিটার পার আওয়ার বেগে। আরেকটা গাড়ি গেছে তোমার কত, 12 কিলোমিটার পার আওয়ার বেগে। এখন এখন বলছে কি, এখান থেকে 2 ঘন্টা পর, কয় ঘন্টা পর, 2 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত। এই ব্যাগে গেছে 2 ঘন্টা, 2 ঘন্টা 2 আওয়ার, এই ব্যাগে গেছে 2 ঘন্টা 2 আওয়ার। সেই ক্ষেত্রে তুমি আমাকে বলো, এখানে আমরা কি লিখতে পারবো, s1 ইকুয়াল 12 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার ইনটু 2 আওয়ার। সো এখান থেকে ক্যালকুলেট করলে আমরা কি পাবো, 24 কিলোমিটার পাচ্ছি। আবার এখানে আসো, s2 ইকুয়াল, যেহেতু আমাকে শুধুমাত্র ব্যাগের কথাই বলছে, তাহলে আমি এটাকে সমবেগ বলে দিতে পারি, কারণ এখানে তো কোনো আর ত্বরণ টরণ কিছু বলে নাই। সেক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব আমরা আবার লিখতে পারি s ইকুয়াল vt, ব্যাগ হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার ইনটু 2 আওয়ার, 2 আওয়ার। সো ক্যালকুলেট করলে আমরা এটাকে পাচ্ছি কত, 20 কিলোমিটার। সেই ক্ষেত্রে আমরা এই জায়গায় এরা দুজনের মধ্যবর্তী দূরত্ব আমাকে বের করতে হবে। তো আমি এই বরাবর s1 পাইছি, এই বরাবর s2 পাইছি, এই বরাবর s3 এর মানটা আমাকে বের করতে হবে। কোণের মানটা সাপোজ ধরে নিলাম এটা আলফা, সো এই ক্ষেত্রে s3 এর মানটা আমাকে বের করতে হবে। আমরা কোসাইন সূত্র ইউজ করি, cos 120 ডিগ্রি ইকুয়াল কোণের বিপরীত বাহু হচ্ছে s3 স্কয়ার, কোণের বিপরীত বাহু যেটা সেটার স্কয়ারটাকে বিয়োগ করে রাখছি, বাকি যেটা আছে 24 স্কয়ার প্লাস ওদিকে আছে তোমার 20 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 24 ইনটু 20। ফাইনালি এখানে সবকিছুর মান আছে, সবকিছুর মান আছে। cos 120 ডিগ্রির মান হচ্ছে তোমার -12, হ্যাঁ, এখানে 24 স্কয়ার মান আছে প্লাস 20 স্কয়ার মান আছে, s3 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 24 ইনটু 20। ফাইনালি সবকিছুর মান আমার কাছে আছে, তাহলে আমি এখান থেকে s3 এর ভ্যালুটা কত কিলোমিটার হয় সেটা আমি বের করে ফেলতে পারবো। ওকে, এবার তাহলে এইভাবে আমরা কোসাইন সূত্র ইউজ করে এই ম্যাথগুলো খুব শর্টকাটে করে ফেলতে পারি। ওকে, এখন আসি, এরপরে আমরা যাচ্ছি ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্র, সাইন সূত্রের মূল কনসেপ্ট একটা আমরা শিখি আগে। মনে করি এটা হচ্ছে একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা হচ্ছে, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। এই ত্রিভুজের মধ্যে আমি একই ভাবে বললাম এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে, এই কোণটাকে আমি আলফা ধরলাম, তুমি ইচ্ছা মতো নিতে পারো, নো প্রবলেম। এটাকে আমি বি ধরলাম, এই বাহুর দৈর্ঘ্যটাকে আমি কি ধরলাম, বি ধরলাম, এই বাহুর দৈর্ঘ্যটাকে আমরা বি ধরলাম, এবং তার বিপরীত কোণ হচ্ছে তোমার কি বিটা, এবং এটাকে আমি সি ধরলাম, তার বিপরীত কোণ হচ্ছে আমার কত, গামা। আলফা বিটা গামা এরকম আছে। ত্রিভুজের সাইন সূত্রের কনসেপ্ট হচ্ছে, যে কোনো একটা ত্রিভুজের কি আছে দেখো, যে কোনো বাহুর দৈর্ঘ্য, যে কোনো বাহুর দৈর্ঘ্য এবং ওই বাহুর বিপরীত কোণের সাইন, ওই বাহুর বিপরীত কোণের সাইন, বিপরীত কোণের সাইন
এর মানটা সব সময় কি থাকবে, ধ্রুব থাকবে। কি থাকবে, ধ্রুব থাকবে। আসো, তার মানে হচ্ছে আমি বুঝাতে চাচ্ছি, মনে করে এই বাহুটা হচ্ছে এ, তার বিপরীত কোণ হচ্ছে সাইন আলফা। এই বাহুটা হচ্ছে তোমার কি বলো বি, তার বিপরীত কোণ হচ্ছে সাইন বিটা। এবং বিটা মানে সাইন, কোণ বিপরীত কোণের সাইন। তারপর হচ্ছে এই কোণটা, এই বাহুটা হচ্ছে সি, তার বিপরীত কোণ হচ্ছে সাইন গামা। ইকুয়াল কি থাকবে, সব সময় কনস্ট্যান্ট হবে। এটাই হচ্ছে আমার ত্রিভুজের সাইন সূত্রের কনসেপ্ট। এই সূত্রটাকে ইউজ করে আমাকে কিছু টপিক আগাতে হবে। প্রথমে আমরা যাচ্ছি যাচ্ছি আগে এই সূত্রটাকে ইউজ করে এই ম্যাথটা একটু আমরা দেখি। এই ম্যাথের মধ্যে কি বলছে একটু দেখি। এ এবং বি দুইটা বিন্দু, এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 মিটার। এবং এখানে এখানে আমার এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। এবার বলছে কি, এই বি থেকে যে বস্তুটা গতিশীল হবে সেটা কত কোণে গতিশীল হলে, কত কোণে গতিশীল হলে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে তারা মিলিত হবে। তার মানে আমি বলতে চাচ্ছি এ এবং বি দুইটা বিন্দু থেকে দুইটা বস্তু গতিশীল আছে, একটা হচ্ছে 10 ms ইনভার্স 1 বেগে, আরেকটা হচ্ছে 12 ms ইনভার্স 1 বেগে গতিশীল আছে। গতিশীল হয়ে টি সময় পরে গিয়ে তারা এই বিন্দুতে গিয়ে মিলিত হবে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এই বিন্দুতে গিয়ে যদি মিলিত হয়, সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে কতক্ষণ পরে গিয়ে মিলিত হলো এবং এখানে কত কোণে সে গতিশীল ছিল, কত কোণে সে যাচ্ছিল। তাহলে প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এখানে আছে ব্যাক, এখানেও আছে ব্যাক, আর এটা হচ্ছে আমার কি মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটা হচ্ছে দূরত্ব, এই দুইটা আছে ব্যাক। সুতরাং আমাকে কি করতে হবে, সমজাতীয় ভেক্টরে রূপান্তর করতে হবে। সমজাতীয় ভেক্টরে রূপান্তর করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটা যেহেতু দূরত্ব তাহলে এটাকেও আমি দূরত্বে নিয়ে আসবো। তাহলে s অফ a সমান আমি লিখতে পারি 10 * t, 10 * t। আবার s অফ b সমান আমরা লিখতে পারি 12 * t, 12 * t। এখন আসো, এই কোণের মান হচ্ছে 60, এই কোণের মান হচ্ছে তোমার থিটা। তাহলে এই কোণটা কত হবে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। সুতরাং 180 ডিগ্রি থেকে আমি কি করব, 60 কে বিয়োগ করব, আমি কি করব, থিটাকে বিয়োগ করব, থিটাকে বিয়োগ করব। তাহলে 180 তার মানে হচ্ছে 120 ডিগ্রি মাইনাস থিটা, এরকম করে আছে আর কি এই কোণটা। তাহলে এখন আমি কি করব, আমি ত্রিভুজের সাইন সূত্র ইউজ করি। দেখি ত্রিভুজের সাইন সূত্র আমরা ব্যবহার করব। সাইন সূত্র প্রয়োগ করে পাই, কি পাইতেছি দেখি একটু। চলো, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে SA ডিভাইডেড বাই সাইন থিটা, এই যে সাইন থিটা, এই বাহু তার বিপরীত কোণের সাইন, ইকুয়াল SB এই বাহু তার বিপরীত কোণের সাইন 60। এবং আমরা লিখতে পারবো এখানে আছে এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, তার বিপরীত কোণের সাইন 120 ডিগ্রি মাইনাস কত, থিটা। সেই ক্ষেত্রে তুমি এখন বলো এই মানটা কত আছে, SA এর মান হচ্ছে 10t ডিভাইডেড বাই সাইন থিটা। এবং এখানে আছে তোমার SB, সেটা হচ্ছে কত, 12t ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি, ইকুয়াল এখানে আছে তোমার কত, 100, আর সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা। আমাকে এখান থেকে বের করতে বলছে, থিটার মানটা বের করতে বলছে, টি এর মানটা বের করতে বলছে। তাহলে আমি একটা কাজ করি, এই সমীকরণ থেকে এইটা থেকে আমি একটা মান বের করব, থিটাটা বের করে নিতে পারবো, এবং এরপরে থিটা বের করে ফেলতে পারলে আমি টি এর মানটাও বের করতে পারবো। তাহলে এটা ইকুয়াল, এটা আমি লিখলাম, প্রথমে আমি লিখলাম 10t ডিভাইডেড বাই সাইন থিটা লিখলাম, ইকুয়াল 12t ডিভাইডেড বাই সাইন 60 ডিগ্রি। সেই ক্ষেত্রে টি যদি বাদ চলে যায়, সাইন থিটা ইকুয়াল আমরা কি লিখবো বলো, সাইন থিটাকে এখানে দিলাম, তাহলে 10t ডিভাইডেড বাই 12t, আর সাইন 60 ডিগ্রিকে আমরা গুণ করে দিলাম, ফাইনালি টি কাটা যাবে, তাহলে সাইন থিটা ইকুয়াল এখানে পাচ্ছি কাটাকাটি করলে 5/6 ইনটু এখানে আমরা কি পাবো, sin 60 ডিগ্রির মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। ফাইনালি এখান থেকে ক্যালকুলেট করলে থিটার মানটা কত ডিগ্রি হয় সেটা তুমি পেয়ে যাবে। এটা একটা আনসার। আবার থিটার মান যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে এই যে এটা ইকুয়াল, এটা দিয়ে তুমি কাজ করতে পারো। কি লিখবা, যে 12t ডিভাইডেড বাই sin 60 ইকুয়াল আমরা লিখতে পারবো 100 ডিভাইডেড বাই কত, sin 120 ডিগ্রি মাইনাস থিটা। এই থিটার ভ্যালুটা আমি এখানে বসাই দেব, থিটার ভ্যালুটা আমি এই জায়গায় বসাবো।
বসানোর পরে দেখা যাবে সব কিছুর মান থাকবে শুধু কে ছাড়া, টি ছাড়া। টি এর মানটা কত সেকেন্ড হয় সেটা তুমি বের করে নিবা। তাহলে এইখানে আমি ত্রিভুজের সাইন সূত্রটাকে অ্যাপ্লাই করলাম, ত্রিভুজের সাইন সূত্রকে অ্যাপ্লাই করে ম্যাথটা করে ফেললাম। ঠিক আছে, এখন আসো ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করে আমাকে যে কোনো দুই দিকে ভেক্টরের উপাংশ বের করতে হবে। এখন কথা হচ্ছে স্যার উপাংশ কি? উপাংশ হচ্ছে উপযোগ অংশ, উপযোগ অংশ, উপাংশ। উপ মানে ক্ষুদ্র, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র অংশ তার ভেক্টরের, কোন একটা ভেক্টরের ক্ষুদ্র অংশ, কোন একটা ভেক্টরের ক্ষুদ্র অংশ। ধরে নিচ্ছি আমার এখান থেকে এই বরাবর, খেয়াল করো আমার এখান থেকে এই বরাবর এটা একটা সামান্তরিক আমি চিন্তা করলাম, এটা একটা সামান্তরিক আমি চিন্তা করলাম। খেয়াল করো এই সামান্তরিকের মধ্যে, দেখো এই সামান্তরিকের মধ্যে মনে করো এটা হচ্ছে তোমার একটা ভেক্টর, এটা হচ্ছে একটা মূল ভেক্টর, এটা হচ্ছে একটা মূল ভেক্টর যেটাকে আমরা বলছি আর, যেটাকে আমরা বলছি কি আর। এই আর এটা যদি আমার মূল ভেক্টর হয় সেক্ষেত্রে এই মূল ভেক্টরটা কার সাথে, ধরো এই আর ভেক্টরটা, এই আর ভেক্টরটাকে আমি যে কোনো দুই দিকে দুটি উপাংশে ভাগ করব, যে কোনো দুই দিকে দুটি উপাংশে ভাগ করব। একটা উপাংশ ধরো এখান থেকে এই বরাবর, আর একটা উপাংশ ধরো এখান থেকে এই বরাবর। ধরে নাও এই যে উপাংশটা হচ্ছে পি এবং এই উপাংশটা হচ্ছে তোমার কিউ। তাহলে দেখো পি উপাংশটা মূল ভেক্টর আর এর সাথে ধরো আলফা কোণ উৎপন্ন করছে এবং কিউ উপাংশটা ধরো আর এর সাথে বিটা কোণ উৎপন্ন করছে। এখন আসো একটা যদি আলফা হয় আর একটা যদি বিটা হয়, এই যে এইটা এই উপাংশের সাথে আলফা কোণ উৎপন্ন করছে, এটা এই উপাংশের সাথে বিটা কোণ উৎপন্ন করছে। তুমি একটা জিনিস দেখো, এটা যদি কিউ হয় সেক্ষেত্রে এটাও তোমার কি হবে বলো, কিউ। এটা যদি পি হয় অফকোর্স এটাও তোমার কি হবে, পি। আমার কথা হচ্ছে এই আর কে ভাঙায় আমি দুটো উপাংশ পাচ্ছি, একটা হচ্ছে আর কে ভাঙায় আমি দুটো উপাংশ পাচ্ছি, একটা পি আর একটা কিউ। আমি এখন এই উপাংশ দুটাকে বের করতে চাই, এই উপাংশ দুটাকে আমি বের করতে চাই। প্রথমে আসো এটা যদি তোমার বিটা হয় তাহলে এই বাহু পরস্পর সমান্তরাল, এটা তাদের ছেদক, সুতরাং এই কোণটা তোমার কি হবে, এটাও তোমার বিটা হবে, পরস্পর একান্তর কোণ। আচ্ছা এখন তুমি বলো সেই ক্ষেত্রে এখানে যে কোণটা আছে এটা যদি আলফা হয় এটা যদি বিটা হয় তাহলে এই কোণটা কি হবে বলো, এই কোণটা হচ্ছে তোমার 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। তাহলে তুমি দেখো এটা পি, এটা কিউ, এটা আর, এটা আলফা, এটা বিটা এবং এই কোণটাও আমার পেয়ে গেছে। এখন কথা হচ্ছে তুমি দেখো এখানে আমি, আমার উদ্দেশ্য হচ্ছে পি এর মানটা বের করা, আমার উদ্দেশ্য হচ্ছে কিউ এর মানটা বের করা। অর্থাৎ এই আর কে আমি একটা নির্দিষ্ট একটা যে কোনো একটা কোণে পি একটা উপাংশ নিচ্ছি, আর কে ভেঙে কিউ একটা উপাংশ আমি নিচ্ছি। এখন আসো প্রথমে আমি যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে আমি এই যে এখানে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে, এখানে যে ত্রিভুজটা দেখা যাচ্ছে এই ত্রিভুজের মধ্যে আমরা আসলে ত্রিভুজের সাইন সূত্র ইউজ করব। কি ইউজ করব? ত্রিভুজের সাইন সূত্র ইউজ করব। আসো ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করব, ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করব, সাইন সূত্র প্রয়োগ করে পাই কি পাচ্ছি দেখো। প্রথমে আমি যদি বলি এটা পি, ওকে ফাইন, তার বিপরীত কোণ সাইন বিটা, সাইন বিটা, এবং এটা হচ্ছে তোমাকে কিউ, তার বিপরীত কোণ হচ্ছে সাইন আলফা, এবং আর এদিকে হচ্ছে সাইন কত আছে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। কি করছি? সাইন সূত্রকে অ্যাপ্লাই করছি, সাইন সূত্রকে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করে দেখো এটাকে আমি আরেকটু লিখি, p ডিভাইডেড বাই সাইন বিটা ইকুয়াল q ডিভাইডেড বাই সাইন আলফা লিখলাম। এবার তুমি বলো p ডিভাইডেড বাই সাইন, সাইন 180 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা যেটা আছে সেটা যদি আমরা কি করি, কোয়াড্রান্ট চেঞ্জ করি, সাইন 2 ইনটু 90 ডিগ্রি, 2 ইনটু 90 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। সেই ক্ষেত্রে এটা কোন কোয়াড্রান্টে পড়ে? সেকেন্ড কোয়াড্রান্ট। 2 ইনটু 90 সেকেন্ড কোয়াড্রান্ট মাইনাস সামথিং সেকেন্ড কোয়াড্রান্টে পড়ে। সেকেন্ড কোয়াড্রান্টে সাইন এবং কি হবে, সাইন পজিটিভ, কিন্তু তাহলে সাইন পজিটিভ হলে সাইন এবং কোসেক কে পজিটিভ। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা সাইন যেহেতু পজিটিভ তাহলে এখানে প্লাস দিলাম, সাইন ওই যে আলফা প্লাস বিটা এরকম করে আমরা লিখে দিই। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি সাইন আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা। সুতরাং p বাই সাইন বিটা, q ডিভাইড বাই সাইন আলফা, p ডিভাইড পি না আর ডিভাইডেড বাই
আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এই যে এখানে আমরা যে জিনিসটা পেলাম, এই যে সম্পর্কটা আমরা পেলাম, এটাকে আমরা কি করব, এবার এখান থেকে আমি পি এর মান কিউ এর মান বের করব। পি তো আমি যদি করতে চাই এটা এবং এটার মধ্যে সম্পর্ক স্থাপন করো, এটা এবং এটার মধ্যে সম্পর্ক স্থাপন করো, আবার এটা এবং এটার মধ্যে সম্পর্ক স্থাপন করো, তাহলে কি হবে বল? প্রথমে এই পাশে আমি পাচ্ছি পি বাই সাইন বিটা ইকুয়াল কি লিখবো, আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। সুতরাং পি ইকুয়াল আমরা কি লিখবো বলো, আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। আবার দেখো কিউ ইকুয়াল কিউ ডিভাইডেড বাই সাইন আলফা ইকুয়াল আমরা লিখতে পারি আর ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। সেক্ষেত্রে কি লিখবো বলো, কিউ ইকুয়াল আর সাইন আলফা লিখলাম ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। ফাইনালি এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে, তুমি বলো এখানে একটা ইকুয়েশন এবং এখানে একটা ইকুয়েশন আমি পেয়ে গেলাম। তুমি এখানে খেয়াল করো কি করছি, পি যদি পি এবং কিউ এর মধ্যে দেখা যাচ্ছে পি সাইন আলফা প্লাস বিটা, কিউ সাইন আলফা প্লাস বিটা, আর উপরে এখানেও আর উপরে সাইন। শুধুমাত্র কি চেঞ্জ হচ্ছে, পি এর জন্য যখন বলতে গেছি তখন আমি পি যখন বের করতে যাচ্ছি তখন কোন ইউজ করছি কিউ এরটা, আবার যখন কিউ বের করতে যাচ্ছি তখন কোন ইউজ করছি আলফাটা। তার মানে আমি এই জায়গার কথা বলতেছি, এই জায়গা যখন আমি পি বের করতে গেছি তখন আমি কোন ইউজ করছি কারটা, কিউ এরটা। আবার আমি যখন কিউ বের করতে গেছি তখন আমি কোন ইউজ করছি, আলফা মানে পি এরটা। শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ আছে, বাকি দুটাই কিন্তু সেম। সুতরাং তুমি চাইলে মুখস্থ না করে, এই সূত্র দুটা মুখস্থ না করে, এই ত্রিভুজের মধ্যে সাইন সূত্র অ্যাপ্লাই করে এক লাইন দুই লাইন করার পরেই কিন্তু ইকুয়েশন দুইটা আসছে। সুতরাং এভাবেও তুমি করতে পারো, অথবা তুমি যদি না আমি মুখস্থ করে রাখবো যে কোনো দুই দিকে দুটি উপাংশ যদি আমি বের করতে চাই পি এবং কিউ, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা করব এখানে যে নিচে দিব সাইন আলফা প্লাস বিটা, এভাবে দিব, উপরে আর সাইন এরকম করে দিলাম। তাহলে এখানে কোন দিব, কাকে বলো, এখানে কোন দিব কাকে, পি হচ্ছে, পি যখন আমি বের করতে যাব কোন লিখবো আমি, কিউ এরটা বিটা। আবার আমি যখন কিউ বের করতে যাব তখন কোন লিখবো কারটা, আলফাটা মানে পি এরটা। তার মানে এই জায়গাটা যদি তোমার মনে থাকে তাহলে তুমি মুখস্থ, আমরা জানি বলি ইকুয়েশন দুটো লিখতে পারো। তবে আমি সাজেস্ট করব মুখস্থ না করে ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজের মধ্যে ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করলে দুই লাইন বেশি লিখলেও তোমার মুখস্থ করার প্যারা থেকে তুমি বেঁচে যাবে। এখন আসো এই সূত্রটা দিয়ে আমি ম্যাথ করব। এই প্রশ্নটাতে কি দেখা যাচ্ছে দেখো, বলছে একটা সামান্তরিকের কথা বলছে, কিসের কথা বলছে, কোন একটা সামান্তরিকের কথা বলছে। সামান্তরিকটাতে দেখা যাচ্ছে কি কি বলছে আমাকে, ও এ বি সি একটা সামান্তরিকের কথা বলছে। ও এ বি সি একটি সামান্তরিক, এর সন্নিহিত বাহুদ্বয় ও এ এবং ও সি। ও এ একটা সন্নিহিত বাহু, ও সি আর একটা সন্নিহিত বাহু, ঠিক আছে। এবার বলছে কি কর্ণ হচ্ছে এখান থেকে এই বরাবর, কর্ণটা হচ্ছে বলছে কি দেখো, কর্ণ যেটা আছে এই কর্ণটা হচ্ছে তোমার 20 মিটার, 20 একক ধরো, 20 একক। তাহলে আর এটা ধরো আর ইকুয়াল কত, 20 একক। তাহলে আমরা যে সন্নিহিত বাহুর কথা বলছি, একটা ধরো পি আরেকটা ধরো কিউ, সেক্ষেত্রে তোমাকে প্রশ্ন করছে ও এ বরাবর এবং ও সি বরাবর বাহুর দৈর্ঘ্যগুলো কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমাকে আরেকটা কথা বলে দিচ্ছে, সেটা হচ্ছে ও এ এর সাথে ও এর সাথে ও বি মানে কর্ণটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এবং ও সি এর সাথে কিউ কর্ণটা 40 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমার আলফা ধরলাম, এটা হচ্ছে আমার বিটা। সো আমি এখান থেকে যদি পি এবং কিউ বের করতে চাই তাহলে পি ইকুয়াল আমরা লিখতে পারবো আর সাইন কোণ দিব কিউ এরটা 40, আবার নিচে দিব সাইন 40 প্লাস 30। সেই ক্ষেত্রে তুমি এখানে দেখো আর এর মানটা হচ্ছে 20 সাইন 40, নিচে সাইন 70 ডিগ্রি। ফাইনালি এত একক একটা মান তোমার আসবে। আবার কিউ ইকুয়াল আসবে কত, আর সাইন
কিউ যখন বের করতে যাচ্ছি তখন কোণ দিব কাটটা 30 ডিগ্রি ডিভাইডেড বাই sin 40 প্লাস 30। ফাইনালি এখানে কি হবে দেখো, আর এর মান হচ্ছে তোমার কত, আর এর মান হচ্ছে তোমার কত, আর এর মান হচ্ছে 20 sin 30 ডিগ্রি ডিভাইডেড বাই sin 70 ডিগ্রি। ফাইনালি এটার মানটা এত একক আসবে, এত একক আসবে। তাহলে আমি পি এর মান পেয়ে গেলাম, আমি কিউ এর মান পেয়ে গেলাম। অর্থাৎ পি মানে হচ্ছে এই অংশটা পেয়ে গেছি, এই অংশটা পেয়ে গেছি। আবার একই জিনিসটা তুমি এইভাবে বের না করে তুমি একটা কাজ করো, এটার মধ্যে তুমি কি করবা, এখানে তুমি সমান্তরাল ত্রিভুজের সাইন সূত্র ইউজ করো। এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 40 হয়, তাহলে অফকোর্স এই কোণটা কি হবে বলো, 40 হবে। তাহলে এই কোণটা কত হবে, 180 থেকে 70 বিয়োগ করব, 110 ডিগ্রি হবে। তুমি একই ভাবে করে দেখো, পি এর মান যদি পি বাই সাইন কি লিখবো বলো, পি এর বিপরীত কোণ, পি বাহু আছে তার বিপরীত কোণ 40 সাইন 40। আবার কিউ ডিভাইডেড বাই তো এটা যদি কিউ হয় অবশ্যই এটাও কিউ, সেক্ষেত্রে কিউ ডিভাইডেড বাই সাইন সাইন কত 100 না, কিউ ডিভাইডেড বাই সাইন কত, কিউ এর বিপরীত কোণ হচ্ছে 30 সাইন 30 ডিগ্রি, এবং আর ডিভাইডেড বাই সাইন কত 110 ডিগ্রি 110 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আর এর মানটা আমার কাছে আছে, সো পি ইকুয়াল আমি বলতে পারবো আর এর মান আর সাইন 40 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 110 ডিগ্রি। এখানে এবার আমি যদি আর এর মানটা বসাই দিই, আর এর মান কত 20 সাইন 40 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 110 ডিগ্রি। সেই ক্ষেত্রে পি এর মানটা যা আসবে এইটার মানটা তার সমান হয়ে যাবে। আবার কিউ ইকুয়াল কি লিখবো বলো, আর সাইন কিউ সমান এটা লিখবো আমি, হ্যাঁ, সেক্ষেত্রে সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 110 ডিগ্রি ইকুয়াল আর এর মানটা বসায় দাও 20 সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন 110 ডিগ্রি। ফাইনালি এত একক এটা তুমি পেয়ে যাবে। তার মানে তুমি এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, উভয় ক্ষেত্রে আনসার কিন্তু সেম আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই যে কোনো দুই দিকে উপাংশগুলো আমরা পড়লাম, কোন একটা ভেক্টরের যে কোনো দুই দিকে উপাংশ। তার মানে এতক্ষণ পর্যন্ত আমি যে কাজটা করছি সেটা ছিল, একটা ভেক্টর ছিল এখান থেকে এই বরাবর, এই ভেক্টরটাকে আমি এই বরাবর একটা উপাংশ নিছি, এই বরাবর একটা উপাংশ নিছি, এই উপাংশটাকে আমরা বলছিলাম পি, এই উপাংশটাকে আমরা বলছিলাম কিউ, এবং এটা যদি তোমার আলফা কোণ করে থাকে মূল ভেক্টর আর এর সাথে, তাহলে এটা ছিল তোমার বিটা কোণ করেছিল। আমি পি এর মানটা বের করছি, আমি কিউ এর মানটা বের করছি। বাট এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভেক্টরের লম্বাংশ, লম্বাংশ কোনটা, লম্ব যোগ উপাংশ বা লম্ব যোগ অংশ, লম্বাংশ। তার মানে এখানে পি এবং কিউ যে দুটো উপাংশ ছিল সেই উপাংশগুলো এখন কি হবে, পরস্পরের সাথে লম্ব হবে, পরস্পরের সাথে লম্ব হবে। তাহলে এখানে আমরা এভাবে বলতে পারি, ধরে নিচ্ছি এখান থেকে এই বরাবর একটা মূল ভেক্টর আছে, যে মূল ভেক্টরটাকে আমরা বলছি আর, এই মূল ভেক্টরটাকে আমরা বলছি কি আর। এই মূল ভেক্টরটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করে নিব, দুটো উপাংশে ভাগ করব, একটা হচ্ছে এখান থেকে এই বরাবর, আর একটা হচ্ছে আমার এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর। খেয়াল করো, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার কি কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তো তুমি বলতে পারো এটা যদি তোমার আলফা হয় তাহলে এটা তোমার কি হবে বলো, বিটা। তার মানে আমরা বলছি লম্বাংশ হওয়ার শর্ত হচ্ছে পি এবং কিউ কে পরস্পরের সাথে কি হইতে হবে, লম্বভাবে থাকতে হবে, পরস্পরের সাথে লম্বভাবে থাকতে হবে। তার মানে হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল কি হইতে হবে, 90 ডিগ্রি হতে হবে। মানে আলফা এবং বিটার কোন দুইটার যোগফলের মানটা 90 হতে হবে, তখনই তো আমার পি এবং কিউ পরস্পরের সাথে লম্বভাবে থাকবে। সুতরাং আমি এখানে এটা যদি আলফা প্লাস বিটা ইকুয়াল 90 হয়, সুতরাং বিটা ইকুয়াল লিখে রাখতে পারবো 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 ডিগ্রি মাইনাস আলফা। আচ্ছা, একটু আগে আমরা যে পি বের করছিলাম, পি ইকুয়াল আমরা কি পাইছিলাম, পি ইকুয়াল পাইছিলাম আর সাইন, নিচে সাইন আলফা প্লাস বিটা এভাবে রাখবো বলছিলাম, এবং কিউ সমান আমরা বলছিলাম একই জিনিস, আর সাইন থাকবে, নিচে সাইন আলফা প্লাস বিটা থাকবে। আচ্ছা এখন আসি যে আমাকে যে কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে এই জায়গার মধ্যে খেয়াল করো, এখানে একটা কোণ বসাতে হবে, এখানে একটা কোণ বসাতে হবে। বলো পি যখন বের করবো তখন কোণ দিব কাটটা
কিউ এরটা বিটা, আর কিউ যখন বের করতে যাব তখন কোন দিব কারটা আলফাটা। তা আমি চাচ্ছি পি এবং কিউ কে আলফার মাধ্যমে বের করতে, মানে আলফাটা থাক, বিটাটাকে আমি ড্যামেজ করে ফেলবো, বিটাটাকে আমি তাড়াই দেবো। সেক্ষেত্রে আসো বিটা ইকুয়াল, তাহলে আমি এই জায়গার মধ্যে কি লিখতে পারবো, আর সাইন বিটা সমান আমি এই জায়গার মধ্যে লিখতে পারবো, বিটা সমান আমি এই জায়গার মধ্যে লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস আলফা, এবং নিচে আছে সাইন কত 90 ডিগ্রি। তুমি এখন বলো আমাকে, আর সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 ডিগ্রি মানে সাইন 90 ডিগ্রি, তার মানে 1 ইনটু 90 ডিগ্রি, তার মানে সাইনটা কি হয়ে যাবে, cos হয়ে যাবে, cos আলফা, নিচে কিন্তু কি 1, তার মানে p ইকুয়াল কি আছে r cos আলফা। আবার এখানে যদি আমি কি করি বলো, আর সাইন আলফাটাকে আলফাই রাখলাম, নিচে সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল 90 ডিগ্রি, সুতরাং কি থাকে শুধুমাত্র আর সাইন আলফাটাই থাকে। তার মানে আমি এখানে ফাইনালি যে কথাটা বলতে পারবো সেটা হচ্ছে p সমান আমি পাইছি r cos আলফা, এবং q সমান আমি পাইছি r sin আলফা, আর sin আলফা এইরকম করে আমি পাইছি। কখন, যখন দেখা যাচ্ছে কোনো একটা ভেক্টর r কে আমরা দুটো উপাংশে ভাগ করছি, একটা হচ্ছে p আর একটা হচ্ছে তোমার কি q, সেক্ষেত্রে r হচ্ছে p এর সাথে যে কোণটা করছে সেটা হচ্ছে আলফা। সুতরাং p ইকুয়াল বের করতে গেলে আমি কি পাইছি r cos আলফা, আর q সমান বের করতে গেলে আমি কি পাইছি r sin আলফা, আর sin আলফা। এটা হচ্ছে cos আলফা, এটা হচ্ছে sin আলফা। তো মনে রাখবে এভাবে, মূল ভেক্টর যে উপাংশের সাথে কোণ করে থাকবে সে হচ্ছে cos, যার সাথে মানে যে উপাংশের সাথে কোণ আছে, যার সাথে কোণ আছে সে কি হবে, সে cos, আর অন্য যেটা আছে সেটা হবে sin। এই কথাটা একটু মনে রাখবে। এই যে এই কনসেপ্টটাকে এই কনসেপ্টটাকে আমি আরো সিম্পল ভাবে বলতে পারি, সেটা হচ্ছে যদি তুমি মনে করো এরকম করে, ধরো এখান থেকে এই বরাবর এটা আর, এই আর কে আমরা দুটো উপাংশে ভাগ করছি, একটা এইদিকে আর একটা এইদিকে। এখন এই দুটো উপাংশে আমি ভাগ করছি, খেয়াল করো। এখন এটা হচ্ছে তোমার কি আর, এটা কি তোমার পি, এটা কি তোমার কিউ, সেই ক্ষেত্রে এটা তোমার হচ্ছে আলফা। তুমি বলো এটা যদি কিউ হয়, অফকোর্স এই কোণটাও তোমার কি হবে, এই বাহুটাও তোমার কি হবে, কিউ হবে। আচ্ছা এটা যদি কিউ হয় তার মানে এটাও তোমার কি হবে বলো, কিউ হবে। তার মানে এটা একটা কি বলো, এটা একটা কি, এটা একটা কি, এটা হচ্ছে তোমার একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে আমার কি কি আছে দেখো, এই যে এটা যদি কোণ হয় অফকোর্স এটা তোমার কি লম্ব, এটা হচ্ছে তোমার কি ভূমি, এবং এটা হচ্ছে তোমার অতিভুজ। আমি যদি এভাবে চিন্তা করি সেক্ষেত্রে তুমি আর এবং পি এর মধ্যে সম্পর্ক স্থাপন করো, তাহলে ভূমি এবং অতিভুজ এর মধ্যে সম্পর্ক হচ্ছে cos আলফা। cos আলফা ইকুয়াল আমরা লিখতে পারি কি লিখবো, ভূমি বাই অতিভুজ, পি বাই আর, ভূমি বাই অতিভুজ। সুতরাং পি ইকুয়াল তুমি কি লিখতে পারো বলো, আর cos আলফা, এভাবে বলতে পারো। আবার তুমি দেখো লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করো, তাহলে তুমি লিখো সাইন আলফা ইকুয়াল তুমি কি লিখতে পারবে বলো, যার সাথে কোণ মানে এই সরি কিউ, তাহলে লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক, লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক সাইন, লম্ব বাই অতিভুজ, তার মানে কিউ ডিভাইডেড বাই আর। সেই ক্ষেত্রে কিউ ইকুয়াল আমরা লিখতে পারবো আর cos আলফা, আর cos আলফা। মানে এই সিম্পলি এভাবেও তুমি কিন্তু পি এবং কিউ কে বের করতে পারো। তার মানে তুমি কি বুঝলা, যে লম্বাংশ দুইটার মধ্যে যে দুটো উপাংশ আছে, যে দুটো লম্ব উপাংশ আছে, সেই লম্ব উপাংশ দুইটার মধ্যে একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কি তোমার কিউ। তার মানে যার সাথে কোণ থাকবে সে cos, যার সাথে কোণ থাকবে সে cos, যার সাথে কোণ থাকবে না সে sin। আমি এই জায়গার মধ্যে তো এটা sin নিতে হবে, তাহলে এটা হচ্ছে sin আলফা। ঠিক আছে, যার সাথে কোণ থাকবে সে cos, যার সাথে কোণ থাকবে না সে sin। এতটুকু মনে রাখলেই কিন্তু লম্বাংশ, এরা পরস্পরের লম্বভাবে আছে, মানে পি এবং কিউ পরস্পরের সাথে লম্বভাবে আছে, পি এবং কিউ পরস্পরের সাথে লম্বভাবে আছে। তাহলে একটু আগে যে কথাটা আমি এখানে বলছিলাম, এই পি এবং কিউ ছিল যে কোনো দুই দিকে উপাংশ আর ভেক্টরের, আর এখানে পি এবং কিউ কে অবশ্যই কি হতে হবে, লম্ব ভাবে বিভক্ত হতে হবে, লম্বভাবে থাকতে হবে, লম্বভাবে থাকতে হবে। এই হচ্ছে মূল কেস। এখন আমরা তাহলে এই কনসেপ্টটা ইউজ করে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাই। এখানে কি বলছে দেখো, এখানে বলছে কোন বস্তুকে 10 নিউটন বলে দক্ষিণ দিকের সাথে 30 ডিগ্রি কোণে পশ্চিম দিকে টানা হলে বলে দক্ষিণমুখী ও পশ্চিমমুখী উপাংশের মান কত নির্ণয় করো। সেক্ষেত্রে দেখো মনে করে এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু, এটা হচ্ছে আমার কি বলো
এটা হচ্ছে আমি দিক দিয়ে দিচ্ছি, কারণ আমার প্রশ্নের মধ্যে দিকের কথা বলছে। দিকের কথা বললে আমরা সব সময় উত্তর, এটা উত্তর, এটা কি তোমার দক্ষিণ, তারপর এটা কি হবে, এটা হবে তোমার কি পশ্চিম, আর এটা হবে তোমার কি বলো পূর্ব। পূর্ব। সেক্ষেত্রে তুমি আমাকে বলো, আমাকে বলছে এখানে কোন বস্তুকে ট্যান নিউটন বলে দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণ করে টানতে বলছে। আচ্ছা, তাহলে দক্ষিণের সাথে দক্ষিণের সাথে দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণ করে যাইতে বলছে। দক্ষিণের সাথে 30 ডিগ্রি কোণ করে পশ্চিম দিকে টানতে বলছে। পশ্চিম দিকে টানতে বলছে, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই বলটা হচ্ছে আর ইকুয়াল কত 10 নিউটন, বা আর বলতে পারি অথবা এফ বলতে পারি, নো প্রবলেম। সেই ক্ষেত্রে আমাকে বলছে দক্ষিণমুখী এবং পশ্চিমমুখী উপাংশ কত। দক্ষিণমুখী হচ্ছে এই বরাবর, আর একটা হচ্ছে পশ্চিমমুখী হচ্ছে এই বরাবর। উপাংশ দুটা বের করতে বলছে। ধরো এটা পি, ধরো এটা কিউ। এই পি এবং কিউ কে আমার বের করতে হবে। পি এবং কিউ কে আমার বের করতে হবে। বল, পি যদি আমি বের করতে চাই, তুমি দেখো উপাংশ পি এবং কিউ এর মধ্যে আর পি এর সাথেই কোণ দেখাইছে, তাইলে এটা হবে কি আর কজ আলফা। আর কজ আলফা, বলো আর এর মান হচ্ছে tan, কজ আলফার মান হচ্ছে 30 ডিগ্রি। সেক্ষেত্রে tan ইন্টু √3 ডিভাইডেড বাই 2, তার মানে এটা কাটলে আমরা কি পাবো 5√3 এত নিউটন পাবো। আবার কিউ সমান যদি আমি লিখতে চাই তাহলে কি লিখবো বলো আর সাইন আলফা। বলো আর এর মান হচ্ছে কত 10, সাইন আলফার মান হচ্ছে তোমার কত 30 ডিগ্রি। সেক্ষেত্রে এটা হচ্ছে tan ইন্টু হাফ, তার মানে হচ্ছে মানটা হবে 5 নিউটন। সেক্ষেত্রে পি এর ভ্যালুটা আমি পাইছি, পি এর ভ্যালুটা আমি আনসার পাইছি, কিউ এর ভ্যালুটা আমি আনসার পাইছি। তার মানে এই পিটাকে আমরা বলছিলাম দক্ষিণমুখী, এটা হচ্ছে দক্ষিণমুখী, এটা হচ্ছে দক্ষিণমুখী, আর এটা হচ্ছে আমার কি পশ্চিমমুখী। পশ্চিমমুখী, ঠিক আছে, একটা হচ্ছে দক্ষিণমুখী আর কিউটা হচ্ছে পশ্চিম। এই ছিল উপাংশগুলোর মান। এবার আস আমরা এই ম্যাথটা একটু দেখি। এখানে বলছে 100 ms ইনভার্স 1 ভাগের একটি আয়তাকার উপাংশ হচ্ছে 50 ms ইনভার্স 1। অপর উপাংশটি নির্ণয় করো। অপর উপাংশটি নির্ণয় করো। এখানে দেখা যাচ্ছে একটা এটাতে হচ্ছে তোমার কি আছে বলো, এখান থেকে এই বরাবর এটা 100। কি বলছে আয়তাকার উপাংশ। আয়তাকার উপাংশ, আয়তাকার উপাংশ যে কথা, লম্বাংশ লম্বাংশ একই কথা। কেন কেন আয়তাকার উপাংশ খেয়াল করো, এই যে এটা যদি কোনো একটা মূল ভেক্টর হয়, এই মূল ভেক্টরটার এদিকে একটা উপাংশ আছে, এদিকে একটা উপাংশ আছে। এই উপাংশ দুটা পরস্পরের সাথে লম্বভাবে থাকলে তারা পরস্পরের মধ্যে একটা আয়তাকার শেপ গঠন করছে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এখান থেকে এই বরাবর তার একটা উপাংশ আসবে, এখান থেকে এই বরাবর তার আরেকটা উপাংশ আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে এটা যদি তোমার কত হয়, সরি এটা যদি তোমার 100 ms ইনভার্স 1 হয়, সেক্ষেত্রে একটা এটা হচ্ছে আর এর মান ধরো, আর একটা হচ্ছে কি তোমার 50 ms ইনভার্স 1। সাপোজ এটা যদি তোমার 50 ms ইনভার্স 1 হয়, সেক্ষেত্রে অপর উপাংশটা কিউ সমান কত হবে সেটা তোমাকে বের করতে হবে। তো আমি নরমালি যদি চিন্তা করি, একটু আগে যে কনসেপ্ট পড়ছি সেখানে যদি চিন্তা করি, পি ইকুয়াল ধরো এটার সাথে কোণ ধরছি আমি, এই কোণটা আমি আলফা বের করব, পি ইকুয়াল কি লিখবো আর কজ আলফা। আর কজ আলফা, সেক্ষেত্রে বলো আর আর হচ্ছে তোমার 100, কজ আলফার মানটা আমাকে বের করতে হবে, আর পি এর মানটা আমার কত আছে, পি এর মানটা দেওয়া আছে 50 ইকুয়াল 100 কজ আলফা। তাহলে আমি এখান থেকে আগে আলফাটা বের করে নিই, আলফা ইকুয়াল 50 ডিভাইডেড বাই 100 আর cos ইনভার্স 1। ঠিক আছে, cos ইনভার্স 1 অফ হাফ এর মান কত 60 ডিগ্রি। তার মানে এই কোণটা 60 ডিগ্রি আমি পেয়ে গেলাম। এবার কিউ সমান যদি আমাকে বের করতে বলে, কিউ ইকুয়াল আমি আর sin আলফা পাবো, আর sin আলফা পাবো, আর এর মানটা কত বলো 100, sin আলফার মানটা কত, আলফার মান হচ্ছে 60 ডিগ্রি। ফাইনালি এখানে আমরা পাবো 100 ইন্টু √3 ডিভাইডেড বাই 2। ফাইনালি এটার মানটা 86 পয়েন্ট সামথিং এই টাইপের একটা মান আসবে, এত ms ইনভার্স 1, মানে এটা आंसर। তবে এই ম্যাথটাকে আমরা আরো শর্টকাটে যদি আমি করি, সেই ক্ষেত্রে এভাবেও করতে পারি। কিরকম, মনে করো যে এটাকে আমি, এটা যদি আমার কিউ হয়, অফকোর্স এখান থেকে এতটুকু পর্যন্ত, এখান থেকে এতটুকু পর্যন্ত এটাও আমার কিউ। সো দেখো এটা পি, পি এর মান আমার কাছে আছে, আর এর মান আমার কাছে আছে, কিউ এর মানটা আমাকে বের করতে হবে।
অফকোর্স এই কোণটা অবশ্যই 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি এটাকে কি করতে পারবো, আমি এটাকে পিথাগোরাসের উপপাদ্য ইউজ করতে পারবো, পিথাগোরাসের সূত্র ইউজ করতে পারবো। কি লিখবো বলো? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ফাইনালি এখান থেকে আমি কিউ স্কয়ার ইকুয়াল 100 স্কয়ার মাইনাস 50 স্কয়ার। সুতরাং কিউ ইকুয়াল আমি এখান থেকে বের করে ফেলতে পারবো মানটা কত আসে। এই মান এবং এই মান অবশ্যই সেম আসবে। তার মানে তুমি এইভাবেও করতে পারো, এভাবে একদম 2-3 লাইনে আনসার চলে আসে। তার মানে তুমি এইভাবেও করতে পারো। ওকে, তাহলে আমরা যাই, এবার আমরা যাব এই লম্বাংশ কনসেপ্টটাকে ইউজ করে, লম্বাংশ কনসেপ্টটাকে ইউজ করে আমরা লন রোলারটা পড়বো। লন রোলার কি জিনিস? লন রোলার হচ্ছে যে রোলারের মাধ্যমে চাপ দিয়ে আমরা মানে বল প্রয়োগ করে কোনো একটা ভূমিকে আমরা সমতল করি। এই যে পিচ রাস্তাকে আমরা সমতল করার জন্য আমরা লন রোলার ইউজ করি। ক্রিকেট খেলার যে পিচ আছে, পিচটাকে সোজা করার জন্য কিন্তু রোলার ইউজ করা হয়। হ্যাঁ, তো লন রোলারটা হচ্ছে লন রোলারের ক্ষেত্রে উপাংশটা কিরকম, টানা বা ঠেলা। লন রোলারকে আমি টেনে টেনেও নিতে পারি, আবার ঠেলে ঠেলেও আমি নিতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে টানার ক্ষেত্রে দেখি, টানার ক্ষেত্রে কি হয় দেখি, আর ঠেলার ক্ষেত্রে কি হয় সেটা দেখি। প্রথমে আসো, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা একটা রোলার, এটা একটা রোলার। এই রোলারের মধ্যে, এই রোলারের মধ্যে আমরা কি করব, এই রোলারের মধ্যে আমরা প্রথমে রোলারটাকে নিলাম, এটার ওজন হচ্ছে ডাব্লিউ ইকুয়াল কত, এমজি, স্বাভাবিক ওজন এতটুকু আছে। এই রোলারকে যখন আমরা টেনে সামনে নিয়ে যাব, টেনে যখন নিয়ে যাব, খেয়াল করো, মনে করো এই রোলারটাকে আমি টেনে টেনে সামনে নেব। টানতে গেলে আমাকে অবশ্যই এখান থেকে এই বরাবর বল প্রয়োগ করতে হবে, এখান থেকে এই বরাবর বল প্রয়োগ করতে হবে। বলটা আনুভূমিকের সাথে আমরা আলফা কোণ উৎপন্ন করে দিলাম। এখন তুমি বলো, আগে এই রোলারের যে ওজন আছে, ওজনটা হচ্ছে এমজি, তার অবিলম্বিক প্রতিক্রিয়া বলটা হচ্ছে আর। প্রথমে অবিলম্বিক প্রতিক্রিয়া বলটা হচ্ছে কি, আর। এখন আসো, আবার এটা যদি তোমার এফ হয়, এই এফ এর আমি দুটো উপাংশ পাবো। এফ এর উপাংশ কয়টা পাবো? দুইটা পাবো। একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে এখান থেকে এই বরাবর উলম্ব উপাংশ, আর একটা হচ্ছে এখান থেকে এই বরাবর উলম্ব উপাংশ। খেয়াল করো, সেক্ষেত্রে এটা যদি তোমার কি হয়, এফ এফ আলফা হয়, এটা যদি বল আর এটা আনুভূমিকের সাথে, ধরো এই উপাংশের সাথে কোণ উৎপন্ন করছে আলফা, তাহলে এটাকে আমি কি বলবো, এফ কজ আলফা। আবার এটাকে আমি কি বলবো, তাহলে এটার সাথে কোণ নাই, তাহলে এফ সাইন আলফা। এই এফ কজ আলফা রোলারকে সামনে নিয়ে যাবে, সামনে নিয়ে যায়, সামনে নিয়ে যায়। আচ্ছা, এখন তাহলে এফ সাইন আলফাটা ওজনের বিপরীত দিকে কাজ করে। এই অবস্থায়, এই অবস্থায় রোলার যদি সাম্য অবস্থায় থাকে, সেক্ষেত্রে সাম্য অবস্থায় থাকলে, সাম্য অবস্থায় থাকলে তখন আমরা কি লিখতে পারি, উপরের মোট বল নিচের মোট বল পরস্পর কি হবে, সমান হবে। উপরের বল কে কে আছে বলো, আর আছে, উপরের দিকে আর কি আছে, এফ সাইন আলফা আছে, নিচের দিকে কি আছে, শুধুমাত্র এমজি আছে। সুতরাং আর ইকুয়াল আমরা কি লিখতে পারবো, এমজি মাইনাস এফ সাইন আলফা। এটা হচ্ছে বল প্রয়োগ করে যখন আমি টানতে যাব, তখন আমার আপাত ওজন, ওজনের মানটা এরকম হবে, আমার প্রকৃত ওজনের মানটা এরকম হবে। তার মানে ওজন, স্বাভাবিক ওজন ছিল, স্বাভাবিক, স্বাভাবিক ওজন যা ছিল তার থেকে ওজন, স্বাভাবিক ওজন ছিল এমজি, এই এমজি থেকে বল প্রয়োগ করার পর এফ সাইন আলফা কমে গেছে। তার মানে টানার সময় ওজন, ওজন কি হয়, কমে যায়, ওজন কমে, টানার সময় ওজন কমে। একই কনসেপ্ট আমি যখন ঠেলার সময় ক্যালকুলেট করতে যাব, তখন কি হয় দেখি। মনে করো এটা রোলার, এটা রোলার, এই রোলারের মধ্যে, রোলারের কি আছে, ধরো এখান থেকে এই বরাবর তার স্বাভাবিক ওজনটা আছে, স্বাভাবিক ওজনটা হচ্ছে তোমার এমজি। তখন তার অবিলম্বিক প্রতিক্রিয়া বল হচ্ছে, অবিলম্বিক প্রতিক্রিয়া বল হচ্ছে কত, আর। অবিলম্বিক প্রতিক্রিয়া বল হচ্ছে আর। যখন আমি রোলারকে এবার কি করব, রোলারকে যখন আমি ঠেলে ঠেলে সামনের দিকে নিতে যাব, ঠেলে ঠেলে সামনের দিকে নিতে যাব, তখন আমাকে বলটা এই বরাবর প্রয়োগ করতে হবে। মনে করো এখান থেকে এই বরাবর বল প্রয়োগ করলাম এফ। সেক্ষেত্রে এখানে যে কোণটা আছে, এই কোণটা যদি আলফা হয়, বলের দুটো উপাংশ আমি এখানে পাবো। একটা হচ্ছে এখান থেকে এই বরাবর একটা উপাংশ পাবো,
আর একটা হচ্ছে এখান থেকে এই বরাবর একটা উপাংশ আমি পাবো, যে উপাংশের সাথে কোণ থাকবে সেটা হবে এফ কজ আলফা, যে উপাংশের সাথে কোণ থাকবে না সে হচ্ছে এফ সাইন আলফা। এরকম। তার মানে বল প্রয়োগের আগে যখন স্বাভাবিক ওজন ছিল, স্বাভাবিক ওজন ছিল, স্বাভাবিক ওজন ছিল ডাব্লিউ ইকুয়াল এমজি, এমজি। এখন আসো, যখন সাম্য অবস্থায় আছে বল প্রয়োগ, খেলতেছি, খেলার সময় এফ কজ আলফা রোলারকে সামনে নিয়ে যায়, সামনে নিয়ে যায়, সামনে ঠেললেও সামনে যাবে, টানলেও সামনে যাবে। টানার সময় এই উপাংশটা তাকে সামনের দিকে নিয়ে যেতে সহযোগিতা করে, ঠেলার সময় এই উপাংশটা একই এফ কজ আলফাটাই সামনের দিকে নিয়ে যায়। কিন্তু এফ সাইন আলফা এটার ক্ষেত্রে উপরে, এফ সাইন আলফা এটার ক্ষেত্রে নিচে। এই অবস্থায় যদি রোলার সাম্য অবস্থায় থেকে সে সামনের দিকে অগ্রসর হয়, সাম্য অবস্থায় থাকলে তখন আমরা কি লিখতে পারবো, উপরের দিকে বল আছে আর একাই, নিচের দিকে কে কে আছে, আছে হচ্ছে এমজি আছে, নিচের দিকে আরো আছে কে, এফ সাইন আলফা। সেক্ষেত্রে আর এর মানটা দিকে যদি আমি খেয়াল করি, আর এর মানের দিকে যদি আমি খেয়াল করি, দেখো এখানে এটা হচ্ছে আর, এই যে এখান থেকে এটা হচ্ছে আর, দেখো এই আর এর ক্ষেত্রে যেটা ছিল ওজন থেকে এফ সাইন আলফা বিয়োগ হয়ে যাচ্ছে, বাট এই আর এর ক্ষেত্রে দেখো ওজনের সাথে এফ সাইন আলফা যোগ হচ্ছে। তার মানে কি হচ্ছে, এখানে ওজন, এখানে ওজন বাড়ে, এটার ক্ষেত্রে ওজন বাড়ে আর এটার ক্ষেত্রে ওজন কমে, এটার ক্ষেত্রে ওজন বাড়ে আর এটার ক্ষেত্রে ওজন কমে। তার মানে টানা সহজ, টানা সহজ আর ঠেলা, ঠেলা কি হবে, কঠিন, ঠেলা কঠিন, কঠিন হবে। তার মানে হচ্ছে লন রোলার টানা এবং ঠেলার ক্ষেত্রে টানা সহজ, ঠেলা কঠিন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। অনুধাবনের জন্য এখান থেকে প্রশ্ন আসে, এমসিকিউর জন্য প্রশ্ন আসে। দেখি আমরা প্রথমে একটি লন রোলার টানা বা ঠেলার সময়, ঠেলার সময় তুমি তুমি হাতলে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে এত নিউটন বল প্রয়োগ করেছো। এটা টানা অপেক্ষা সহজ, টানা অপেক্ষাকৃত সহজ, কারণ এর ওজন তখন কমে। কতটুকু কমে তুমি বলো, টানা বা ঠেলার সময় আর এর মানটা এমজি, টানার সময় এমজি থেকে এফ সাইন আলফা বিয়োগ হয়, আর ঠেলার সময় এফ সাইন আলফা কি হয়, যোগ হয়। তার মানে ওজনের, ওজন তখন কতটুকু কমে, এমজি থেকে কতটুকু কমে বা কতটুকু বাড়ে, বাড়ে বা কমে হচ্ছে এফ সাইন আলফা পরিমাণ। সুতরাং এফ সাইন আলফা পরিমাণে ওজনটা কমে বা বাড়ে। এফ এর মানটা কত, এফ এর মান হচ্ছে 19.6, সাইন আলফার মানটা কত, আলফার মান, আলফার মান হচ্ছে তোমার কত, 30 ডিগ্রি। সেক্ষেত্রে 19.6 সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সুতরাং এটা হবে 9.8 নিউটন। ওজন এতটুকু কমে, ওজন এতটুকু কমে। আর যদি ওজন না বলে ভর কতটুকু কমে, সেক্ষেত্রে কি হইতো, ভর কতটুকু কমে, তাহলে ওজনের মানটা 9.8 নিউটন পাইছো, এত ইকুয়াল এমজি। সুতরাং যদি ভরের কথা বলতো, আমার এতটুকু তো আনসার আমি পেয়ে গেছি। ভরের কথা বললে m ইকুয়াল 9.8 ডিভাইডেড বাই 9.8 ms ইনভার্স g এর মানটা বসাইছি। সুতরাং m এর ক্ষেত্রে, m এর কথা বললে তার মানটা কত, 1 কেজি কি হবে, কমবে, 1 কেজি কমবে। আর ওজনের কথা বললে এত নিউটন কমবে। এরপরে আরেকটা টপিকে যাচ্ছি, লম্বাংশের সূত্র। লম্বাংশের সূত্রের মধ্যে আমরা যদি এভাবে বলি, লম্বাংশ সূত্রটা হচ্ছে মূলত আমরা ইউজ করব কোথায়, যখন দুইয়ের অধিক ভেক্টরকে আমরা যোগ করতে যাব, দুইয়ের অধিক ভেক্টরকে যখন যোগ করতে যাব তখন আমরা এই লম্বাংশ উপপাদ্য বা লম্বাংশ সূত্রটা ইউজ করব। কিরকম সেটা দেখো, প্রথমে আমরা যদি মনে করি এর আগের ক্লাসগুলোতে আমরা যে এর আগের ক্লাসগুলো থেকে শুরু করে এর আগ পর্যন্ত আমরা যা পড়ছি সেখানে দুইটা ভেক্টরের যোগ ছিল, বাট লম্বাংশ সূত্রের মধ্যে দুইয়ের অধিক ভেক্টরের যোগ করব আমরা, দুইয়ের অধিক ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টরের যোগ করব। সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা যে কাজটা করব, এটা যদি ও হয় তাহলে এটা এখান থেকে এই বরাবর এটা এক্স অক্ষ, এখান থেকে এই বরাবর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এখান থেকে এই বরাবর এটা এক্স প্রাইম, এখান থেকে এই বরাবর এটা হচ্ছে আমার ওয়াই প্রাইম। মনে করি যে এই ও বিন্দু থেকে এখান থেকে এই বরাবর এটা হচ্ছে একটা বল ক্রিয়াশীল আছে F1, এখান থেকে এই বরাবর এখানে আরেকটা বল ক্রিয়াশীল আছে, এটা হচ্ছে F2,
হ্যাঁ, এরপরে এখান থেকে এই বরাবর এখানে আরো বল ক্রিয়াশীল আছে, এটা হচ্ছে তোমার কি F3। এখান থেকে এই বরাবর আরো বল ক্রিয়াশীল আছে, এটা হচ্ছে Fn। Fn বল ক্রিয়াশীল আছে। তো যদি মনে করি যে আমরা এই যে এক্স অক্ষের সাথে এখানে যে কোণটা করছে, এক্স অক্ষের সাথে ধনাত্মক এক্স অক্ষের সাথে যে কোণ করছে এটা হচ্ছে আলফা 1, ধনাত্মক এক্স অক্ষের সাথে F2 যে কোণ উৎপন্ন করছে এটা হচ্ছে আলফা 2, এখানে ধনাত্মক এক্স অক্ষের সাথে F3 যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে আলফা 3, এবং ধনাত্মক এক্স অক্ষের সাথে Fn যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে আলফা n। তার মানে সবগুলো কোণকে আমাকে অবশ্যই কি করতে হবে, ধনাত্মক এক্স অক্ষের সাথে কোণ উৎপন্ন করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এখন আমি যদি বলি এই যে F1 F2 F3 Fn পর্যন্ত সবগুলো বলের লব্ধি হচ্ছে আমরা ধরে নিচ্ছি আর, তাহলে সবগুলো বলের লব্ধি এখান থেকে এই বরাবর নিলাম, সেটা হচ্ছে আমার কি আর। এবং আর এই বলটা বা আর বলটার দিক হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের সাথে এটা থিটা কোণ উৎপন্ন করছে। কতটুকু? থিটা কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে আর। আর এই আর এর দিক হচ্ছে এক্স অক্ষের সাথে থিটা কোণ সে উৎপন্ন করছে। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে n সংখ্যক যে ভেক্টর রাশিগুলো সেগুলোকে যোগ করে যে যোগফল আর এবং যে যোগফলের দিক থিটা এগুলো আমাকে বের করতে হবে, যোগফলের মান এবং দিক আমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আর এর উপাংশ হচ্ছে যদি আমি বলি এক্স অক্ষ বরাবর প্রথম যে কাজটা করব, এক্স অক্ষ বরাবর সবগুলো বলের সকল বলের উপাংশের সমষ্টি নিব, আমরা। হ্যাঁ, উপাংশের সমষ্টি নিব। তো উপাংশের সমষ্টি হচ্ছে আর cos থিটা। ইকুয়াল আমরা কি লিখবো? আর cos থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো যে F1 বলের আনুভূমিক উপাংশ cos আলফা 1 প্লাস F2 বলের cos আলফা 2 প্লাস এরকম করে করে Fn পর্যন্ত যতগুলো বল আছে তাদের cos আলফা। এই উপাংশগুলোর যোগফল বের করলাম। আমি প্রথমেই বলছি আর হচ্ছে F1 F2 F3 Fn এর যদি যোগফল হয়, লব্ধি হয়, তাহলে অবশ্যই F1 এর আনুভূমিক উপাংশ, F2 এর আনুভূমিক উপাংশ, F3 এর আনুভূমিক উপাংশ, Fn এর আনুভূমিক উপাংশ এর যোগফলের মান হবে আর cos থিটার মানের সমান। সেই ক্ষেত্রে আমরা তাহলে এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে আর cos থিটা ইকুয়াল আমরা তাহলে কি লিখবো, F1 এই সবগুলো মানকে আমরা ক্যালকুলেট করে এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা ধরে নিচ্ছি এক্স ধরে নিচ্ছি। সেক্ষেত্রে এটাকে আমি 1 নাম্বার সমীকরণ দিয়ে রেখে দিলাম। তাহলে আমি কি করছি, এক্স অক্ষ বরাবর সকল ভেক্টরগুলোর আনুভূমিক উপাংশের যোগফল বের করছি। একইভাবে আমরা যদি কি করি, ওয়াই অক্ষ বরাবর কাজ করি, ওয়াই অক্ষ বরাবর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সকল বলের ওয়াই অক্ষ বরাবর সকল বলের উপাংশের সমষ্টি নিব। সকল বলের উপাংশের সমষ্টিটা আমাকে বের করতে হবে, সেটা হচ্ছে তুমি বলো, সেটা হচ্ছে আর সাইন থিটা ইকুয়াল আমরা কি করব বলো, ওয়াই অক্ষ বরাবর এই আর যেটা আছে এই আর এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ আমরা নিচ্ছি। সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে cos এর জায়গায় জাস্ট সাইন হলো, আমি এখান থেকে F1 টিক রাখলাম। হ্যাঁ, cos যেটা আছে সেটাকে সাইন করে দিলাম আলফা 1 প্লাস F2 টিক রাখলাম, cos যেটা আছে সেটাকে আমি আবার সাইন করে দিলাম। এভাবে যতগুলো বল আছে সবগুলো বলের Fn সাইন আলফা n পর্যন্ত সবাই আমি ক্যালকুলেট করে ফেললাম। তাহলে এখান থেকে কি হবে, সুতরাং এখান থেকে আর সাইন থিটা সমান আমরা যে কাজটা করবো আর সাইন থিটা সমান, দেখো যে এগুলো সবগুলো F1 আলফা 1 F2 আলফা 2 F3 আলফা 3 এরকম করে করে যারা আছে তাদের সবাইকে যদি আমি মানগুলা বসাই দিই, ক্যালকুলেট করলে এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে y। এটাকে আমি 2 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। এখন আসি, তাহলে আমি কয়টা কাজ করছি, দুইটা কাজ করছি। এক্স এক্সিস বরাবর সকল বলের উপাংশ বের করছি, ওয়াই অক্ষ বরাবর সকল বলের উপাংশ বের করছি। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করলাম 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণে যেটা করছি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, আমি যদি 1 নাম্বারকে স্কয়ার করি 2 নাম্বারকে স্কয়ার করি সেক্ষেত্রে আর স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস
আর স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারবো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে এখান থেকে আমি যদি আর স্কয়ার কমন নিয়ে ফেলি কজ স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা যেটা আছে সেটা রাখলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। সুতরাং এটা সমান 1 হয়ে যায়। সো আর ইকুয়াল যদি আমি বের করতে চাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা আমি 3 নাম্বার দিয়ে রেখে দিলাম। এই 3 নাম্বার সমীকরণ যেটা আছে এটাই হচ্ছে লব্ধির মান নির্ণয় করা যাচ্ছে এখান থেকে। তাহলে আমি প্রথম থেকে আবার একটু রিক্যাপ করি। এক্স অক্ষ বরাবর আগে আমরা উপাংশগুলোর যোগফল বের করছি, ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলোর যোগফল বের করছি এবং আমরা 1 এবং 2 কে স্কয়ার করে যোগ করে দিছি, এই মানটা আমি পেয়ে গেছি। এবার আসো, এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 2/1 করে দিলে আমি কি পাবো, 2/1 করে দিলে আমি কি পাচ্ছি দেখো, সেক্ষেত্রে আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা, আর কস থিটা ইকুয়াল আমরা কি লিখবো y/x, আর কেটে দাও, সেক্ষেত্রে আমরা কি লিখবো বলো tan থিটা সমান y/x। সুতরাং এখান থেকে থিটার ভ্যালুটা আমরা tan ইনভার্স 1 অফ y/x এরকম করে বের করে ফেলতে পারবো। সুতরাং এখান থেকে লব্ধির দিকটাও চলে আসছে। সুতরাং দুইটা ভেক্টর হোক অথবা 2 এর অধিক ভেক্টর হোক, তাহলে আমরা এই সিস্টেমে তার লব্ধির মান, আর এর মান এবং থিটার মান আমরা বের করে ফেলতে পারবো। আর এর মান মানে হচ্ছে, আর হচ্ছে লব্ধির মান বোঝায়, থিটা হচ্ছে লব্ধির দিক বোঝায়। ঠিক আছে? তাহলে এইভাবে এই কনসেপ্টটাকে আমরা বলবো লম্বাংশ সূত্র, এবং এটার মাধ্যমে আমরা অনেকগুলা ভেক্টরকে কি করব, যোগ করব। এই কনসেপ্টটাকে ইউজ করে আমরা প্রথমে এই ম্যাথটা একটু দেখি। চলো, লব্ধির মান এবং দিক বের করতে হবে, লব্ধির মান এবং দিক বের করতে হবে। এটার জন্য প্রথমে এখানে একটা কোণ আছে, যেটা হচ্ছে এক্স অক্ষের সাথে এখানে যে কোণটা আছে এটা হচ্ছে আলফা 1। আবার ধনাত্মক এক্স অক্ষের সাথে এখানে যে কোণটা আছে সেটা কি হবে, এটা যদি 30 হয় তাহলে টোটাল 180 থেকে 30 বাদ গেলে, 180 থেকে 30 বাদ গেলে সেক্ষেত্রে আলফা 2 সমান 150 ডিগ্রি। আবার ধনাত্মক এক্স অক্ষের সাথে এখানে F3 যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে আলফা 3, আলফা 3 ইকুয়াল আমরা কি লিখবো দেখো, এখান থেকে এতটুকু পর্যন্ত এটা 270, 270 এর সাথে আরো 35 যদি আমি যোগ করে দিই সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত, 35, 270 যোগ 35 মানে 305, 305 ডিগ্রি, 305 ডিগ্রি আমরা পাচ্ছি। ঠিক আছে? সুতরাং আমরা এখানে লিখবো কি আলফা 1 ইকুয়াল আমরা 75 ডিগ্রি লিখলাম, আলফা 2 ইকুয়াল আমরা কি লিখলাম 150 ডিগ্রি লিখলাম, আলফা 3 ইকুয়াল আমরা কি পাইছি 305 পাইছি, 305 ডিগ্রি পাইছি। ঠিক আছে? এখন F1, F2, F3 এর মান কিন্তু আমার কাছে আছে। আমাকে কি বের করতে বলছে, আমাকে লব্ধির মান এবং দিক বের করতে বলছে। তাহলে আমি প্রথম কাজ করব এক্স অক্ষ বরাবর লব্ধির, মনে করো লব্ধির মান হচ্ছে, লব্ধি হচ্ছে আর এবং লব্ধির দিক হচ্ছে থিটা। সুতরাং এক্স অক্ষ বরাবর আমি যদি আর cos থিটা বের করতে চাই সেক্ষেত্রে আমরা কি লিখবো দেখো, আর cos থিটা যদি বের করতে চাই এক্স অক্ষ বরাবর সেক্ষেত্রে আমরা প্রথমে লিখবো বল F1 হচ্ছে 8 cos কত ডিগ্রি বলো, 75 ডিগ্রি, প্লাস F2 হচ্ছে 5 cos মধ্যবর্তী কোণ হচ্ছে কত 150 ডিগ্রি, প্লাস এরপরে হচ্ছে কত 10 cos কত হবে 305 ডিগ্রি। ফাইনালি আমি এখান থেকে আর cos থিটার একটু ভ্যালু পাবো, আর cos থিটার একটা ভ্যালু আমি পাবো এখানে, সেই মানটা আমি এখানে বসাবো, সেই মানটা আমি এখানে বসাবো। সাপোজ এই মানটা x বা অমুক একটা ভ্যালু কিন্তু আসবে, এটা 1 নাম্বার সমীকরণ। আবার y অক্ষ বরাবর যদি আমি একই কাজটা করতে চাই আর sin থিটা ইকুয়াল আমরা শুধুমাত্র cos এর জায়গায় sin করে দিব, 8 sin 75 ডিগ্রি, তারপর প্লাস 5 sin 150 ডিগ্রি, প্লাস কি দিব বলো 10 sin 305 ডিগ্রি। ঠিক আছে? সুতরাং এখান থেকে আর sin থিটা সমান আমরা এখান থেকে একটা ভ্যালু কিন্তু পাবো, এখান থেকে একটা ভ্যালু পাবো। এটাকে আমি বললাম কি 2 নাম্বার সমীকরণ। সুতরাং এটা ধরো ভ্যালুটা হচ্ছে y বলছিলাম আর কি আমরা একটু আগে। সো আমরা এবার কি করব, আর ইকুয়াল যদি বের করতে চাই রুট ওভার ওই ভ্যালু দুটাকে স্কয়ার করে যোগ করে দিব, তাহলে আমি এখানে একটা মান পেয়ে যাব, লব্ধির মানটা পেয়ে যাব এত নিউটন, এবং থিটা ইকুয়াল tan ইনভার্স 1 আমরা কি পাবো y/x। ফাইনালি এখান থেকেও আমি এত ডিগ্রি, এখানেও একটা ভ্যালু আমরা পেয়ে যাব। ঠিক আছে? তার মানে হচ্ছে লব্ধির মান এবং দিক আমি নির্ণয় করে ফেলতে পারলাম। এই প্রসেসে আগালে এরকম ম্যাথগুলো আমরা করে ফেলতে পারবো। ঠিক একইভাবে যেমন দেখো এখানে একটা বোর্ড পরীক্ষার একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নটা বরিশাল বোর্ড 2022 আসছিল। বলছে কি F1, F2, F3 ভেক্টর তিনটির মিলিত ফল বলতে তুমি কি বুঝতেছো?
দেখো মিলিত ফল মানে হচ্ছে বলগুলোর লব্ধি, বলগুলোর লব্ধি, বলগুলোর লব্ধি কোন দিকে ক্রিয়া করবে, লব্ধির মান, লব্ধির দিকটা কোন দিকে হবে সেটা বের করতে হবে। তাহলে তুমি প্রথমে দেখো এখান থেকে এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, সুতরাং আমি যদি বলি আলফা 1 ইকুয়াল কত 60 ডিগ্রি, আবার এই কোণটা তোমার দেওয়া আছে 30, সো আমি যদি ধনাত্মক এক অক্ষের সাথে এটা চিন্তা করি আলফা টু ইকুয়াল কত হবে বলো, এটা 90, তারপর এটা 30, তার মানে এটা হচ্ছে 120 ডিগ্রি। আবার ধনাত্মক এক অক্ষের সাথে এই কোণটা কত হবে 180 প্লাস 45, তাহলে এখানে আলফা 3 সমান কত হবে 225 ডিগ্রি, এরকম হবে। ঠিক আছে, তাহলে বলগুলোর মান কিন্তু বলা আছে 4 4 করে। তাহলে এখন আমাকে লব্ধির দিক বের করতে হবে, দ্যাট মিন্স লব্ধি কোন দিকে ক্রিয়া করে, মিলিত ফল কোন দিকে ক্রিয়া করে, টিচার মানটা বের করতে হবে। তাহলে আমরা প্রথম কাজ করব এক অক্ষ বরাবর ওই উপাংশগুলোর সমষ্টি নিব, আর কস্তিটা ইকুয়াল, আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে 4 cos 60 ডিগ্রি প্লাস 4 cos 120 ডিগ্রি প্লাস 4 cos 225 ডিগ্রি। সুতরাং আমরা এখান থেকে কি পাইলাম, আর cos থিটা ইকুয়াল কি পাবো, ক্যালকুলেট করো, মানগুলো বসাই দিলে এখান থেকে একটা ভ্যালু কিন্তু আমি পাবো। ঠিক আছে, এটাকে 1 নাম্বার দিয়ে রেখে দিব। আবার y অক্ষ বরাবর যদি আমি ক্যালকুলেট করি আর sin থিটা, আমি এখান থেকে 4 sin 60 ডিগ্রি প্লাস 4 sin 120 ডিগ্রি প্লাস 4 sin 225 ডিগ্রি, এরকম করে আমি মান পেলাম। সুতরাং আর sin থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো, এখানে একটা ভ্যালু আমরা পাবো যেটাকে আমি y দ্বারা প্রকাশ করলাম, এটা হচ্ছে তোমার কত 2 নাম্বার সমীকরণ। সুতরাং আমার দরকার হচ্ছে কোন দিকে যাবে আর কোন দিকে ক্রিয়াশীল হবে, মানে থিটা মানে আর হচ্ছে লব্ধির মান, থিটা হচ্ছে লব্ধির দিক, ওই লব্ধির দিকটা থিটাটা কত। তো থিটা যদি বের করতে চাই তাহলে আমি কি করব, 2 ভাগ 1 করে দিব, 2 ভাগ 1 যদি আমি করে দিই সেক্ষেত্রে আর sin থিটা ডিভাইডেড বাই আর cos থিটা ইকুয়াল আমরা কি লিখবো, এই ভ্যালু যেটা আছে সেটা উপরে দিব, এই ভ্যালু যেটা আছে সেটা নিচে দিচ্ছি। সেক্ষেত্রে আর কেটে গেলে tan থিটা ইকুয়াল আমরা লিখতে পারবো y বাই x। সুতরাং থিটা ইকুয়াল tan ইনভার্স 1 অফ y বাই x। ফাইনালি এখান থেকে মানগুলা বসালেই কিন্তু এত ডিগ্রি আসবে। সো তুমি পেরে যাবা যে মিলিত ফল মানে লব্ধি কোন দিকে ক্রিয়াশীল আছে, মিলিত ফল বা লব্ধি কোন দিকে ক্রিয়াশীল আছে। তবে এই ম্যাথটাকে যখন তুমি এডমিশন, এই টাইপের ম্যাথগুলো যখন এডমিশনে পড়তে যাবা, ক্যালকুলেটর দিয়ে অতি সহজে এক লাইনে তুমি আনসার বের করে ফেলতে পারবে। যাই হোক, চলো আমরা এবার যাব আরো একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে নদী নৌকার ম্যাথ। নদী নৌকার ম্যাথের বেসিক প্রথমে আসি। চলো প্রথমে আমরা এটা ধরলাম, এটা একটা নদী, এটা হচ্ছে কি একটা নদী। এই নদীর প্রস্থ হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা হচ্ছে প্রস্থ, নদীর প্রস্থ, যেটা হচ্ছে কি তোমার নদীর প্রস্থ হচ্ছে এটি। আচ্ছা, এখান থেকে এই বরাবর এটা হচ্ছে স্রোতের বেগ, এটা কিসের বেগ, স্রোতের বেগ। আর এখান থেকে এই বরাবর এটা হচ্ছে তোমার কিসের বেগ, নৌকার বেগ। তার মানে ইউ যেটা আছে সেটা হচ্ছে স্রোতের বেগ, ইউ হচ্ছে স্রোতের বেগ। আর বি যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে এই বরাবর নৌকার বেগ। ঠিক আছে। আচ্ছা, এখন বল, এখন এই স্রোতের বেগ এবং নৌকার বেগের মধ্যবর্তী যে কোণ, মধ্যবর্তী যে কোণ সেটা হচ্ছে আলফা, স্রোতের সাথে নৌকার উৎপন্ন কোণ হচ্ছে আলফা। আচ্ছা, এখন তুমি দেখো, আমি যদি স্রোত যাচ্ছে এদিকে, নৌকা চালাচ্ছ এদিকে, নৌকা এদিকে চালাচ্ছ, স্রোত এখান থেকে এদিকে যাচ্ছে, নৌকা এদিকে চালালে স্রোত যদি এদিকে যায় টেনে এদিকে নিয়ে আসবে, নৌকা এদিকে চালাচ্ছ স্রোত এখানে আসছে, নৌকা এদিকে চালাচ্ছ স্রোত এদিকে, নৌকা এদিকে চালাচ্ছ স্রোত এদিকে নিয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে তুমি দেখবা এখান থেকে এই বরাবর যেটা আছে এটা হচ্ছে নৌকার লব্ধি বেগ, ডাব্লিউ যেটা আছে এটা হচ্ছে তোমার কি নৌকার লব্ধি বেগ, নৌকা ও স্রোতের লব্ধি বেগ আর কি, স্রোত এবং নৌকার লব্ধি বেগ হচ্ছে এই বরাবর। ঠিক আছে। আচ্ছা, তাহলে চলো এবার, এবং এই লব্ধি বেগ যেটা আছে, এই লব্ধি বেগটা তোমার কিসের সাথে, স্রোতের সাথে যে কোণটা উৎপন্ন করে, এটাই হচ্ছে লব্ধির দিক থিটা, এটাই হচ্ছে লব্ধির দিক থিটা। সো আমি এই জায়গায় কি পাচ্ছি, আলফা। তুমি এবার খেয়াল করো, আমি যদি এই চিন্তা করি এখান থেকে এই বরাবর এটা হচ্ছে x অক্ষ, এখান থেকে এই বরাবর এটা হচ্ছে আমার কি y অক্ষ,
এখান থেকে এই বরাবর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। বলো, খেয়াল করো, প্রথমে আমাকে যে কাজটা করতে হবে, ওয়াই অক্ষ এটা, এক্স অক্ষ এটা। দেখো, ধনাত্মক এক্স অক্ষের সাথে স্রোতের বেগ যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে আলফা 1 = 0 ডিগ্রি। আবার ধনাত্মক এক্স অক্ষের সাথে নৌকার বেগ যে কোণটা উৎপন্ন করছে, যে কোণটা এখানে উৎপন্ন করছে সেটা হচ্ছে তোমার কি, আলফা। সেটা হচ্ছে আলফা। এখন আর লব্ধি বেগ যেটা আছে, লব্ধি বেগ, এই যে লব্ধি বেগ যেটা আছে সেটা স্রোতের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে তোমার কি, থিটা। এখন বল, আমি যদি এখন এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর আমরা যদি কি করতে চাই, অর্থাৎ আনুভূমিক বরাবর বেগের উপাংশের সমষ্টি নিতে চাই, বেগের উপাংশের, বেগের উপাংশের সমষ্টি যদি আমি বের করতে চাই, বেগের উপাংশের সমষ্টি যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে, বেগ ওখানে যেটা ছিল আর cos θ লিখতাম, এখানে আর এর জায়গায় এখানে কি আছে বলো, ডাব্লিউ। ডাব্লিউ হচ্ছে বি এবং ইউ এর লব্ধি। সুতরাং এটাকে আমরা লিখবো ডাব্লিউ cos θ, ডাব্লিউ cos θ ইকুয়াল, আমরা কি লিখবো বলো, ডাব্লিউ cos θ ইকুয়াল, আমরা যে কাজটা করব, ইউ cos 0 ডিগ্রি। কেন? কারণ ইউ এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে 0 ডিগ্রি, প্লাস আবার বলো এখান থেকে এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে বি, বি এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে আলফা, বি cos আলফা। সুতরাং আমরা এখান থেকে ডাব্লিউ cos θ সমান cos 0 ডিগ্রির মান কত, 1। সেই ক্ষেত্রে ডাব্লিউ cos θ ইকুয়াল ইউ প্লাস বি cos আলফা। ফাইনালি আমরা এই জায়গার মধ্যে কি করলাম, এই যে এখানে আনুভূমিক উপাংশের একটা সমষ্টি আমরা পেয়ে গেলাম, আনুভূমিক উপাংশের একটা সমষ্টি পেয়ে গেলাম। এবার আসো, আমি যদি এবার বলি ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর মানে উলম্ব বরাবর, ওয়াই অক্ষ বরাবর আমি যদি কি করতে চাই, বেগের, বেগের উপাংশের সমষ্টি নিতে চাই, বেগের উপাংশের সমষ্টি, বেগের উপাংশের সমষ্টি যদি আমি নিতে চাই, সেক্ষেত্রে যে কাজটা করতে হবে বলো, এটা হচ্ছে ডাব্লিউ cos θ, আর উলম্ব বরাবর সেটা কি হবে বলো, ডাব্লিউ sin θ ইকুয়াল, কি লিখবো বলো, কসটা শুধু সাইন হয়ে যাবে, তাহলে এটা হবে ইউ sin 0 ডিগ্রি প্লাস বি sin আলফা, বি sin আলফা। সুতরাং আমরা এখানে ডাব্লিউ sin θ সমান বলো sin 0 ডিগ্রির মান কত, 0, আর এখানে এটা 0 হয়ে গেছে পুরোটা, আর এখানে আছে বি sin আলফা। সো এই জায়গায় আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে উলম্ব বা ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশের সমষ্টি। এখন আসো, আমরা যদি, তার মানে আমরা এই এক্স অক্ষ বরাবর মোট বেগ পেয়ে গেছি, ওয়াই অক্ষ বরাবর মোট বেগ পেয়ে গেছি। এখন আমি যদি আড়াআড়ি নদীটা পাড়ি দিতে চাই, আড়াআড়ি নদী পাড়ি দিতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে, আড়াআড়ি নদী পাড়ি দিতে, আড়াআড়ি, আড়াআড়ি নদী পাড়ি দিতে, নদী পাড়ি দিতে, পাড়ি দিতে প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয়, প্রয়োজনীয় সময় বের করতে হবে। খেয়াল করো, সময় যদি আমি বের করতে চাই সেক্ষেত্রে টি ইকুয়াল আমরা কি লিখবো বলো, টি ইকুয়াল আমরা কি লিখবো বলো, নদী নৌকার ম্যাথের ক্ষেত্রে সব সময় বেগ অতিক্রান্ত দূরত্ব এবং সময় সব সময় সমবেগে রাখতে হয়। তো টি ইকুয়াল আমরা লিখবো এস বাই বি। তো এস হচ্ছে এস অফ ওয়াই, এটা হচ্ছে বি অফ ওয়াই। এস অফ ওয়াই কোনটা দেখো, ওয়াই এক্সিস বরাবর অতিক্রান্ত দূরত্ব, এখান থেকে এই বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে নদীর প্রস্থ, নদীর প্রস্থটি, এবং ওয়াই অক্ষ বরাবর ব্যাক, ওয়াই অক্ষ বরাবর মোট ব্যাক হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর মোট ব্যাক হচ্ছে বি সাইন আলফা, বি সাইন আলফা। ফাইনালি টি ইকুয়াল আমরা কি লিখতে পারবো, টি ইকুয়াল আমরা লিখতে পারবো ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা, যেখানে ডিটা হচ্ছে নদীর প্রস্থ, নদীর প্রস্থ, এবং এই যে বি সাইন আলফা যেটা আছে, বি সাইন আলফা যেটা আছে, এটাতে বি হচ্ছে নৌকার ব্যাগ, আলফা হচ্ছে নৌকার সাথে স্রোতের উৎপন্ন কোণ, নৌকার সাথে স্রোতের উৎপন্ন কোণ, এটা দিয়ে আমরা ম্যাথ করে ফেলবো। এবং এটা হচ্ছে এই নদীটার এখান থেকে এতটুকু পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগে সেই সময়টা আমরা বের করবো। আবার দেখো এখান থেকে এতটুকু পর্যন্ত নৌকাটা পৌঁছাতে যা সময় লাগে ওই সময়টা বের করছি। এখন বল, তুমি দেখো আমার এখান থেকে এখানে পাড়ি দিতে যতক্ষণ সময় লাগবে, আমার এক্স অক্ষ বরাবর সেই যখন এই যে এখানে পৌঁছাইছে, এখানে পৌঁছাইছে, মনে করো তার জন্য প্রয়োজনীয় সময়টা আমরা বের করছি। তাহলে আমি কয়টা কাজ করছি আর একটু বলি। প্রথমে এক্স অক্ষ বরাবর ব্যাগের সমষ্টি বের করছি, দ্বিতীয় নম্বরে ওয়াই অক্ষ বরাবর ব্যাগের সমষ্টি বের করছি, 3 নম্বরে নদী পাড়ি দিতে
প্রয়োজনীয় সময় ব্যয় করছে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করব। আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করব। আনুভূমিক বরাবর আনুভূমিক বরাবর আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করব। অতিক্রান্ত দূরত্ব বের করব। সেটা হচ্ছে তোমার কি এক্স। এক্স ইকুয়াল বিএক্স ইন্টু টি। বিএক্স ইন্টু টি। বিএক্স ইন্টু টি বলতে এক্স অক্ষ বরাবর সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। একটা নৌকা এখান থেকে চলা আরম্ভ করছে, স্টার্ট করছে এই বরাবর স্টার্ট করছে। সে গিয়ে পৌঁছাইছে কিন্তু এখান থেকে এই জায়গায় গিয়ে। তুমি দেখো এখান থেকে সে চলা আরম্ভ করছে, মানে এখান থেকে করছে বলতে এই বিন্দু, এইখান থেকে এই বিন্দু যে কথা, এই বিন্দু এখানে আছে। তুমি এখন আমাকে বলো সে যখন এখানে আসছে, এখান থেকে সে এখানে পৌঁছেছে, তার মানে এখান থেকে এই যে এতটুকু, এখান থেকে এই যে এতটুকু, এটাই হচ্ছে আমার কিসের মান? এক্স এর মান। এক্স এর মান। এই আনুভূমিক বরাবর এতটুকু দূরত্ব সে অতিক্রম করছে। এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমি এক্স অক্ষ বরাবর মোট ব্যাক ইনটু সময় নিব। বলো এক্স অক্ষ বরাবর মোট ব্যাক পাইছিলাম ইউ প্লাস বি কজ আলফা ইনটু টি। টি এই টি এর মানটা আমি বসাবো। সুতরাং এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারবো? ইউ প্লাস বি কজ আলফা ইনটু টি। টি হচ্ছে আমরা কি লিখবো বলো? ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা। এই টি এর মানটা কিন্তু আমরা একটু আগে বের করছি। সুতরাং এটা দিয়ে আমরা ক্যালকুলেট করে কি বের করে ফেলতে পারবো? এটা দিয়ে ক্যালকুলেট করে আমরা আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলতে পারবো। আমাদের এখানে আরো একটা ইম্পর্টেন্ট বিষয়ে আমরা যাব, সেটা হচ্ছে আমরা বলছিলাম যে এখান থেকে এতটুকু পর্যন্ত যে দূরত্বটা, এটাই হচ্ছে নদীর প্রস্থ ডি। আর এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে তোমার এক্স। আর নৌকাটা যে এখান থেকে লব্ধি ব্যাগ নিয়ে এসে এখানে পৌঁছেছে, এটা হচ্ছে তোমার কি এস। সুতরাং আমি এই জায়গার মধ্যে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, দেখো আমি যে কাজটা করতে পারি এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, দেখো খেয়াল করো। তার মানে হচ্ছে আমরা এই যে এখান থেকে এই মান আমার কাছে আছে, এই মান আমার কাছে আছে, এটা আমাকে বের করতে হবে। তার মানে তুমি আমাকে বলো এটা হচ্ছে তোমার অনেকটা কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এস এর মান বের করতে হবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা হচ্ছে তোমার সমকোণ। সেই ক্ষেত্রে আমাকে যদি এস এর মানটা বের করতে হয়, তাহলে আমরা কি লিখবো? এস স্কয়ার ইকুয়াল তোমার এদিক বরাবর আছে টি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। সুতরাং এস ইকুয়াল আমরা কি লিখতে পারবো? রুট ওভার ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। তার মানে এটাই হচ্ছে আমার পথের দৈর্ঘ্য নির্ণয়ের সমীকরণ। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যে বেসিক কাজ করছি, 5টা কাজ আমি বের করছি। একটা হচ্ছে প্রথমে বলছি এক্স অক্ষ বরাবর মোট ব্যাক বের করা, দ্বিতীয় হচ্ছে ওয়াই অক্ষ বরাবর মোট ব্যাক বের করা, তৃতীয় হচ্ছে প্রয়োজনীয় সময় বের করা, 3 নাম্বার হচ্ছে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করা, এবং 5 হচ্ছে পথের দৈর্ঘ্য বের করা। পথের দৈর্ঘ্য বলতে লব্ধি ব্যাক নিয়ে নৌকাটা যে এখানে পৌঁছালো, এটা কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে সেই মানটা আমরা বের করছি। এবার চলো এই এতটুকু বেসিক পারলে আমরা মূলত ম্যাথ শুরু করে দিতে পারবো। তাহলে এই ম্যাথটাতে প্রথমে আসি। প্রথমে আমাকে এখানে বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে মানে কি বলো? স্রোত যেদিকে নৌকাটা সেদিকে, নৌকাটা সেদিকেই যাচ্ছে স্রোতের অনুকূলে। তার মানে নৌকার ব্যাগ এবং স্রোতের ব্যাগ একই দিকে। প্রতিকূলে স্রোত যেদিকে নৌকা তার বিপরীত দিকে। তার মানে তাকে প্রতিকূলে একটা মান বলা আছে। স্রোতের সাথে নৌকাটির উৎপন্ন কোণ দেওয়া আছে, নৌকার লব্ধি ব্যাগ কত সেটা বের করতে হবে। প্রথমে আমরা এটা যদি করতে চাই, তাহলে তুমি দেখো প্রথমে ভি, যদি আমি নৌকার ব্যাগ ধরি, স্রোতের ব্যাগ ধরলাম ইউ, তাহলে তার মানটা কি হবে বলো? 12 কিলোমিটার পার আওয়ার। 12 কিলোমিটার পার আওয়ার। আবার স্রোতের প্রতিকূলে বি মাইনাস ইউ ইকুয়াল কি করবো বলো? 6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? সেই ক্ষেত্রে এটা হচ্ছে প্রতিকূল মানে হচ্ছে নৌকার ব্যাগ থেকে স্রোতের ব্যাগকে বিয়োগ করে দিব। আর এটা হচ্ছে অনুকূল, স্রোতের ব্যাগ এবং নৌকার ব্যাগকে যোগ করে দিব। দুইটাকে যদি আমি যোগ করে দিই, যোগ করি, সেই ক্ষেত্রে ইউ কাটা যাচ্ছে। 2b ইকুয়াল 18 কিলোমিটার পার আওয়ার। সুতরাং বি সমান আমরা কি পাবো? 9 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, নৌকার ব্যাগটা আমরা পেয়ে গেছি। কিসের ব্যাগ পাইছি? নৌকার ব্যাগটা আমরা পেয়ে গেছি। এবার এই বি এর মানটা আমি যদি এটা ধরো 1, এটা ধরো 2, 1 অথবা 2 এর মধ্যে যদি আমি বসাই, সেক্ষেত্রে 1 অথবা 2 এর মধ্যে 2 নং থেকে আমরা পাচ্ছি কি পাবো বলো? ইউ ইকুয়াল আমরা কি লিখবো? এখানে যদি 9 বসাই, ইউ এর মানটা আমরা কি পাবো? 3 কিলোমিটার পার আওয়ার পাবো। ঠিক আছে? তাহলে বি এর মান আছে আমার কাছে, ইউ এর মান আছে।
তোমাকে আবার বলছে নৌকা এবং স্রোতের উৎপন্ন কোণ আলফা ইকুয়াল কত ডিগ্রি, 60 ডিগ্রি হবে। আলফার মানটা কত হবে, 60 ডিগ্রি। সুতরাং তোমাকে এখান থেকে লব্ধি বেগটা বের করতে হবে, লব্ধি বেগ ডাব্লিউ এর মানটা বের করতে হবে। কিসের মান বের করতে হবে, ডাব্লিউ এর মানটা বের করতে হবে। সুতরাং ডাব্লিউ আমরা দুই এক ভাবে করতে পারি, তবে এখানে সহজ হচ্ছে দুইটা ভেক্টর আছে, তাদের মধ্যবর্তী কোণ আছে, লব্ধিটা বের করতে হবে। তুমি সামান্তরিক সূত্র ইউজ করে খুব নরমালি করে ফেলতে পারো। আবার একটু আগে আমরা যে কনসেপ্ট ইউজ করছি সেটা দিয়েও তুমি করতে পারো, তবে সেটা দিয়ে করলে কয়েক লাইন বেশি হবে। কিরকম, ডাব্লিউ কস থিটা বের করবে, তারপর ডাব্লিউ সাইন থিটা বের করবে, তারপর দুইটাকে স্কয়ার করে যোগ করে দিবে, ওঠাও হয়ে যায়। তবে ওভাবে না করে ডিরেক্ট তুমি সামান্তরিক সূত্র ইউজ করো, ডাব্লিউ ইকুয়াল ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2UB cos আলফা, এরকম করে তোমাকে লিখে দিতে হবে। ইউ এর মান কত, 3 স্কয়ার প্লাস পি এর মান 9 স্কয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 9 ইন্টু cos আলফা, আলফার মানটা 60 ডিগ্রি। সব কিছুর মান আছে, ক্যালকুলেট করলে এখানে এত কিলোমিটার পার আওয়ার তুমি পেয়ে যাবে। লব্ধি বেগের মানটা এভাবে পেয়ে যাচ্ছ, খুব সিম্পলি পেয়ে যাচ্ছ। সামান্তরিক সূত্র এর মাধ্যমে লব্ধির মান তুমি বের করে ফেলতে পারছো। এবার আসো ওই একই প্রশ্ন, তার মানে অনুকূলে ব্যাগ দেওয়া আছে, প্রতিকূলে ব্যাগ দেওয়া আছে, নৌকা এবং স্রোতের উৎপন্ন কোণ দেওয়া আছে, নদীর প্রস্থ টি এর মান হচ্ছে এত মিটার, নদী পার হতে কত সময় লাগবে সেটা তোমাকে বের করতে হবে। সুতরাং তুমি দেখো আগের প্রশ্ন যেহেতু আগেরটাই আছে, সুতরাং আদি ব্যাগ ইউ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, তারপর বি হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার, এরকম আছে। আলফা হচ্ছে তোমার 60 ডিগ্রি আছে, যেহেতু আমরা একটু আগের ম্যাথটার সাথে এটার উদ্দীপক বলছে। এবার এখানে এক্সট্রা যেটা আছে ডি হচ্ছে তোমার কত, 600 মিটার। এই মিটারটাকে তুমি কিলোমিটারে নিয়ে যাও, 0.6 কিলোমিটার। সেই ক্ষেত্রে টি এর মানটা আমাকে বের করতে হবে, বলো আমরা জানি, আমরা কি জানি বল, প্রয়োজনীয় সময় বের করতে হবে। টি ইকুয়াল একটু আগে আমরা শিখছি ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা। সুতরাং এই জায়গার মধ্যে তুমি এখানে বলো ডি যেটা আছে, ডি হচ্ছে 0.6 কিলোমিটার, আর বি যেটা আছে বি হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার, ইনটু এখানে সাইন আলফার মানটা হচ্ছে কত বলো, 60 ডিগ্রি। সুতরাং এই কিলোমিটার কাটা যাবে, ক্যালকুলেট করলে এখান থেকে টি এর মানটা এত ঘন্টা এরকম আসবে। সুতরাং এটাই তোমার আনসার, ঠিক আছে। তার মানে প্রয়োজনীয় সময় বের করার জন্য এই ইকুয়েশনটা দিয়ে আমরা ম্যাথ করে ফেলতে পারবো। এবার আসি আমরা তাইলে কি করছি, যে প্রয়োজনীয় সময় বের করছি। দেখো এখানে বি এর মান, ইউ এর মান, আলফার মান ঠিক আগেরটার মতোই, ডি এর মানটাও ঠিক আগেরটার মতোই, তবে স্রোত বরাবর নৌকার সরণ তোমাকে বের করতে হবে। স্রোত বরাবর নৌকার সরণ বের করতে হবে। খেয়াল করো এখান থেকে এই বরাবর ছিল, এটা ছিল স্রোতের ব্যাগ, এখান থেকে এই বরাবর যেটা আছে এটা হচ্ছে তোমার কিসের ব্যাগ, নৌকার ব্যাগ, স্রোতের ব্যাগ। ইউ হচ্ছে তোমার কত বলো, ইউ হচ্ছে তোমার 3 কিলোমিটার পার আওয়ার, এবং বি হচ্ছে তোমার কত, 9 কিলোমিটার পার আওয়ার, এবং আলফা হচ্ছে এই মধ্যবর্তী কোণ, আলফা হচ্ছে তোমার কত, 60 ডিগ্রি। সেই ক্ষেত্রে নৌকাটা গিয়ে পৌঁছাবে কিন্তু তোমার ধরো এইখানে, নৌকাটা গিয়ে পৌঁছাবে তোমার এখানে। তার মানে এখান থেকে এই বরাবর এটাই হচ্ছে তোমার লব্ধি ব্যাগ, এটাই তোমার লব্ধি ব্যাগ। এখন বলো স্রোত বরাবর নৌকার সরণ কত? স্রোত বরাবর নৌকার সরণ বলতে সে কিন্তু রওনা দিয়েছে এখান থেকে, এটা হচ্ছে নদীর প্রস্থ, হ্যাঁ, সে রওনা দিয়েছে কিন্তু এখান থেকে, এই যে এখান থেকে, তার মানে সে গিয়ে পৌঁছাইছে কিন্তু তোমার এই জায়গায় গিয়ে পৌঁছেছে, ঠিক আছে, এখানে গিয়ে পৌঁছেছে, মানে এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত এটাই তোমার এক্স। এই এক্স এর মানটা আমাকে বের করতে হবে স্রোত বরাবর। এক্স বলতে এখান থেকে এতটুকু পর্যন্ত এক্স যে কথা, এখান থেকে এতটুকু পর্যন্ত এক্স কিন্তু একই কথা। শুধু এক্স এর মান যদি আমি বের করতে চাই, এক্স ইকুয়াল এক্স অক্ষ বরাবর মোট ব্যাক ইনটু সময়। তুমি এখন বলো এক্স অক্ষ বরাবর ব্যাক হচ্ছে ইউ প্লাস বি কজ আলফা ইনটু টি সমান আমরা লিখতে পারি ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা। সুতরাং ইউ এর মানটা হচ্ছে 3, বি এর মান হচ্ছে 9, তারপর হচ্ছে কস আলফার মানটা হচ্ছে তোমার কত, 60 ডিগ্রি, এবং ইনটু ডি হচ্ছে তোমার কত বলছি 0.6 কিলোমিটার, বি হচ্ছে 9 কিলোমিটার, এবং আলফার মানটা হচ্ছে 60 ডিগ্রি। সবকিছুর মান আছে, সুতরাং এখানে এটা কিলোমিটারে চলে আসবে, এটাই তোমার আনসার, ঠিক আছে। তার মানে স্রোত বরাবর নৌকার একটা কত হবে, স্রোত বরাবর নৌকার সরণটা আমরা বের করে ফেলছি, এক্স এর মানটা আমার বের হয়ে গেছে।
এক্স এর মানটা আমরা পেয়ে গেছি। এবার দেখো একই উদ্দীপকের একই কাজের শুধুমাত্র লব্ধি সরণটা বের করতে হবে। তার মানে আমরা যেটা করব, এটা যদি নদী হয়, এই নদীর ক্ষেত্রে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে নদীর প্রস্থ। এটা কি নদীর প্রস্থ। আচ্ছা, এখন তুমি বলো এই নদীর প্রস্থ হচ্ছে এটি। তুমি আবার কি করছো, স্রোতের ব্যাগ কিন্তু এখান থেকে এই বরাবর ছিল, স্রোতের ব্যাগটা এই বরাবর ছিল, নৌকার ব্যাগটা এই বরাবর, আমরা এই বরাবর না এই বরাবর আমরা দেখাইছি। এটা হচ্ছে বি, এটা হচ্ছে ইউ, এবং এখানে এটা হচ্ছে তোমার কি আলফা। এই আলফার মানটা 60 ডিগ্রি তোমার দেওয়া আছে। এখন তুমি আমাকে বলো যে এটা এই নৌকাটা গিয়ে পৌঁছাইছে কিন্তু এই জায়গায়, তার মানে এই জায়গায় পৌঁছালে এখান থেকে এতটুকু পর্যন্ত, এটা ডাব্লিউ কিন্তু, হ্যাঁ, তার মানে এখান থেকে এতটুকু পর্যন্ত এটাই হচ্ছে তোমার এক্স। তাহলে তুমি এবার আমাকে বলো যে এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে এস, এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে তোমার কি ডি, এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে তোমার এক্স। এস, ডি এবং এক্স। এস এর মানটা আমাকে লব্ধি সরণ, এস এর মানটা আমাকে বের করতে বলছে। এস এর মান বের করতে গেলে দেখো এস স্কয়ার অতিভুজ স্কয়ার, কেন এটা সমকোণী ত্রিভুজ কিন্তু, সেক্ষেত্রে অতিভুজ স্কয়ার ইকুয়াল আমরা কি লিখবো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। আমরা এখানে স্কয়ার যেহেতু রোড যেহেতু দিছি তাহলে স্কয়ার দেওয়ার দরকার না, সুতরাং এস ইকুয়াল দেখো ডি এর মানটা হচ্ছে প্রস্থ 0.6 এর উপর স্কয়ার, এক্স এর মান, এক্স এর মানটা, এই এক্স এর মানটা একই ম্যাথ একই উদ্দীপক, তার মানে আমরা এর আগের ম্যাথের মধ্যে যে এক্স এর ভ্যালুটা বের করছিলাম সেটা যদি আমি এই জায়গার মধ্যে বসাই তাহলে তুমি কি পেয়ে যাবা, এস এর মানটা কত কিলোমিটার হয় সেটা তুমি পেয়ে যাবে। তার মানে এই ম্যাথটা করতে গেলে আগে কিন্তু তোমাকে অবশ্যই এর আগ থেকে এক্স বের করে আনতে হবে, এক্স বের করতে হবে, এক্স বের করা মানে এর আগের ম্যাথটাই, আগের প্রসেসটা। তাহলে আমরা যদি যাই সামনে যাই, এবার আসি আমরা একটা স্পেশাল একটা কেসে যাব। স্পেশাল কেসটার নাম হচ্ছে ন্যূনতম সময়ে নদী পারাপার। ন্যূনতম সময়ে নদী পারাপার, আমরা কিন্তু নদী পার হতে প্রয়োজনীয় সময় সেটা আমরা জানি, টি সমান ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা, বি সাইন আলফা, টি ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা। ভালো করে খেয়াল করো, তুমি এখানে যদি ডি হচ্ছে নদীর প্রস্থ, ডি কি বলো নদীর প্রস্থ, এবং এবং দেখো বি হচ্ছে নৌকার ব্যাগ, নৌকার ব্যাগ, নৌকার ব্যাগ, এবং আলফা যেটা আছে, এই আলফা যেটা আছে আলফাটা হচ্ছে স্রোতের সাথে স্রোত ও নৌকার, নৌকার মধ্যবর্তী কোণ, নৌকার মধ্যবর্তী কোণ। এখন তুমি আমাকে বলো মধ্যবর্তী কোণ, যেভাবে আমরা নৌকাটা চালাবো সেই নৌকা স্রোতের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা নৌকাটা চালাবো সেটাই হচ্ছে আলফা। তুমি এখন আমাকে বলো আমরা যদি ন্যূনতম সময় এর মানটা বের করতে চাই, টি এর মানটা যদি আমি মিনিমাম করতে চাই, টি এর মান যদি আমি মিনিমাম করতে চাই, মিনিমাম করতে হলে তোমাকে কি করতে হবে, করতে হলে তোমাকে, হ্যাঁ, সাইন আলফার মানকে 90 ডিগ্রি করতে হবে। কেন, ডি চেঞ্জ করা সম্ভব না, বি ও চেঞ্জ করা হঠাৎ করে চেঞ্জ করা সম্ভব না, কিন্তু আলফার মানটা তুমি চেঞ্জ করতে পারো। কেমনে, স্রোতের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে নৌকা চালাবা এটা তোমার ব্যাপার, বা এটা হচ্ছে মানে যে ড্রাইভিং সিটে থাকে তার ব্যাপার। সুতরাং আলফার মানটা যদি আমি 90 ডিগ্রি করি সেই ক্ষেত্রে সাইন 90 এর মানটা ম্যাক্সিমাম হয়, সাইন 90 ম্যাক্সিমাম হলে হর ম্যাক্সিমাম, তার মানে টি এর মানটা আমি কি পাবো, মিনিমাম পাবো। সুতরাং আলফা যদি 90 ডিগ্রি হয়, হ্যাঁ, করতে হলে তোমার কি করতে হবে, টি মিনিমাম করতে হলে আলফা 90 ডিগ্রি হতে হবে। তার মানে হচ্ছে দেখো তোমার টি কে যদি আমি মিনিমাম করতে চাই আলফার মান 90 হতে হবে। সুতরাং টি মিনিমাম সমান আমরা কি লিখবো বলো, ডি ডিভাইডেড বাই বি সাইন 90। সুতরাং ডি ডিভাইডেড বাই ভি সাইন 90 ডিগ্রির মান কত, 1, সাইন 90 ডিগ্রির মান কত 1। সুতরাং ডি যেটা আছে ডিটা হচ্ছে তোমার কত 0.6 কিলোমিটার, আর ভি এর মান হচ্ছে তোমার কত 9 কিলোমিটার বানাবো, কিলোমিটার বানাবো। সুতরাং এখানে সাইন 90 ডিগ্রির মান কত 1, সাইন 90 ডিগ্রির মান কত 1। সুতরাং তুমি এখান থেকে ক্যালকুলেট করলে কিলোমিটার কিলোমিটার কাটা যাবে, এত ঘন্টা, এটাই তোমার আনসার। ঠিক আছে, এটাই তোমার আনসার। তার মানে হচ্ছে তুমি তাহলে আমি এখান থেকে যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে ন্যূনতম সময় বললেই আমরা আলফার মানটাকে কি করে দিব, 90 ডিগ্রি করে দিব, আলফার মানটাকে আমরা 90 ডিগ্রি করে দিব। ঠিক আছে, আচ্ছা
এখন আসো আলফার মান 90 ডিগ্রি মানে ন্যূনতম সময়ের ম্যাথ, ন্যূনতম সময়ের ম্যাথ। ইউ এর মান আছে তোমার কাছে, তোমার কাছে এখান থেকে এই বরাবর বি এর মান আছে। কিসের মান আছে? বি এর মান আছে। আলফার মানটা এখান থেকে এতটুকু পর্যন্ত 90 ডিগ্রি, এবং এখান থেকে এতটুকু পর্যন্ত যেটা আছে এটা হচ্ছে নদীর প্রস্থ 600 মিটার, মানে এটা হচ্ছে 0.6 কিলোমিটার, 0.6 কিলোমিটার। এখন দেখো তোমাকে প্রশ্ন করছে নৌকা স্রোত ও নৌকার লব্ধি বেগ কত। লব্ধি বেগ ক নাম্বারে যদি আমি বের করতে চাই তাহলে ডাব্লিউ ইকুয়াল আমরা কি বলতে পারবো, রুট ওভার ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2 UB cos 90, cos 90, cos 90 এর মান কত বলো? 0। সেক্ষেত্রে পুরো মানটা কি হয়ে গেছে? 0। তার মানে ডাব্লিউ ইকুয়াল আমরা কি লিখতে পারবো? ইউ স্কয়ার প্লাস বি স্কয়ার। সুতরাং ইউ এর মানটা 3, বি এর মানটা 9, ক্যালকুলেটরে দিলে তুমি এত কিলোমিটার পার আওয়ার পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার বলো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, স্রোত বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। স্রোত বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব, স্রোত বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব বলতে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে আমরা কি লিখবো? বি এক্স ইন্টু টি। বি এক্স বলতে ইউ প্লাস বি কজ আলফা ইন্টু টি সমান ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা। এই সমীকরণের মধ্যে আলফার মানটা আমরা 90 ডিগ্রি করব। আলফার মান যদি 90 ডিগ্রি করি, cos 90 এর মান কত? 0, sin 90 এর মান কত? 1। সেই ক্ষেত্রে এখানে থাকবে ইউ থাকবে, এটা তো 0 হয়ে যাবে, ইন্টু ডি ডিভাইডেড বাই এখানে কি থাকবে বলো? বি। sin 90 এর মানটা 1 হয়ে যাবে। ফাইনালি তুমি এখানে বলো ইউ যেটা আছে, ইউ হচ্ছে 3, ডি যেটা আছে ডি হচ্ছে তোমার কত? 0.6, আর বি যেটা আছে ভি সেটা হচ্ছে 9। সুতরাং এটা কাটো, তার মানে 0.2 কিলোমিটার। তারপর আসো আমরা এরপরে এই ক্ষেত্রে লব্ধি সরণের মানটা বের করতে হবে। লব্ধি সরণ মানে মনে করো নৌকাটা গিয়ে পৌঁছাইছে এখানে, এই জায়গায় পৌঁছাইছে, তার মানে এটা এস এর মানটা আমাকে বের করতে হবে। সুতরাং আমরা কি লিখবো বলো? এস ইকুয়াল রুট ওভার কি লিখবো বলো? এখান থেকে এতটুকু পর্যন্ত এটা এক্স, এইটা হচ্ছে টি। সুতরাং এখানে আমরা লিখবো ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার। ফাইনালি আমরা এখানে কি লিখবো বলো? ডি এর মানটা হচ্ছে 0.6, এর উপর স্কয়ার, এক্স এর মান হচ্ছে 0.2, এর উপর স্কয়ার। ফাইনালি ক্যালকুলেট করলে এত কিলোমিটার, এটাই হচ্ছে পথের দৈর্ঘ্য। সুতরাং এইভাবে আমরা ম্যাথগুলো করে ফেলতে পারি। দেখো মানে সিম্পলি আমরা প্রথম যে স্লাইডের বেসিকটা পড়ছিলাম নদী নৌকার জন্য, সেটা পারলে কিন্তু আমরা ম্যাথগুলো করতে পারবো। এবার আমরা আসি আমার আরো একটা কি আছে বলো? আরো একটা তোমার শর্ত আছে, সেটা হচ্ছে ন্যূনতম পথ বলতে কিরকম দেখো, ন্যূনতম পথের ক্ষেত্রে ভালো করে খেয়াল করো। এখান থেকে এই বরাবর, এখান থেকে এই বরাবর, ভালো করে খেয়াল করো। তুমি আমাকে বলো এখান থেকে এই বরাবর এটা হচ্ছে স্রোতের বেগ, আর এখান থেকে এই বরাবর নৌকার বেগ। এই নৌকার বেগটা ধরো, তোমার নৌকার বেগটা এরকম করে আছে, ভালো করে খেয়াল করো। নৌকার বেগটা তুমি আলফা কোণে এইভাবে চালাতে পারো। এইভাবে চালালে সেটা লব্ধি কোথায় পাবো? লব্ধি নৌকা যদি এইভাবে চালায়, স্রোত যদি এদিকে যায়, এদিকে স্রোত গেলে এদিকে স্রোতের বেগ হলে, নৌকা যদি আমি এদিকে চালাই সেক্ষেত্রে নৌকা এদিকে চালালে লব্ধি বেগটা আমার এখান থেকে এই বরাবর এখানে গিয়ে পৌঁছাবে। আবার আমি যদি এইদিকে চালাই, আমি এখানে গিয়ে পৌঁছাবো। আমি যদি এদিকে চালাই সেই ক্ষেত্রে আমি গিয়ে পৌঁছাবো এই জায়গায়। আমি যদি আবার এদিকে চালাই, খেয়াল করো, আমি যদি এদিক বরাবর চালাই, তাহলে আমি গিয়ে পৌঁছাবো ধরো এখানে এসে পৌঁছাবো। আমি যদি ধরো এদিক বরাবর চালাই, তাহলে আমি গিয়ে পৌঁছাবো আর একটু এদিকে। তাহলে তুমি আমাকে বলো এখানে কোন পথটা, আমি যদি এগুলো সবগুলো লব্ধি বেগের কথা বলি, এগুলো সবগুলো লব্ধি বেগ, হ্যাঁ লব্ধি বেগের কথা বলি, নৌকার বেগটা আরেকটু এই পাশে, সেক্ষেত্রে কোন পথটা সবচেয়ে ছোট? লব্ধি বেগ যেই ব্যাগটা এখান থেকে এই বরাবর সোজাসুজি অপর পাড়ে চলে গেছে লব্ধি বেগ হয়ে, ওই পথটাই সবচেয়ে ছোট। তার মানে আমি যদি 1, 2,
3 4 নাম্বারের কথা বলি, তাহলে 2 নাম্বার এই লব্ধি ব্যাগের কারণে যে দূরত্বটা আছে সেটা সবচেয়ে কম দূরত্ব অতিক্রম করছে। তো লব্ধি ব্যাগ যদি আমি ধরো এবার এটা বাদ দিলাম, এটাও বাদ দিলাম, তাহলে আমার এখানে যারা আছে তারা সবাই বাদ। শুধুমাত্র কে আছে? এটা এখানে যে কোণটা উৎপন্ন করছে, বলো এটা যদি তোমার স্রোতের ব্যাগ হয়, এটা যদি লব্ধি ব্যাগ হয়, তাহলে অবশ্যই নৌকার ব্যাগটা এখান থেকে এই বরাবরই ছিল, সুতরাং এই যে এখানে ইউ এবং বি এর উৎপন্ন কোণ হচ্ছে আলফা, আর ইউ এর সাথে ডাব্লিউ বা লব্ধি ব্যাগ যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে থিটা ইকুয়াল কত? 90 ডিগ্রি। সুতরাং ন্যূনতম পথের ক্ষেত্রে থিটা কি হবে বলো? 90 ডিগ্রি। থিটা কি হবে? 90 ডিগ্রি। সুতরাং শর্ত হচ্ছে ন্যূনতম পথ আসলেই থিটার মানটাকে 90 ডিগ্রি করব, আর ন্যূনতম সময় আসলে আলফার মানটাকে কি করব? 90 ডিগ্রি করব। এবার আসো, তাইলে এখন আমাকে যে কাজটা করতে হবে, ইউ এর মান আছে আমার কাছে, বি এর মান আছে, নদীর প্রস্থের মান আছে, ন্যূনতম দূরত্বে নদী পার হতে চাইলে কত কোণে যাত্রা করতে হবে, আলফার মানটা বের করতে হবে। আমরা প্রথম যে কাজটা করছিলাম, ডাব্লিউ কস থিটা ইকুয়াল কি পাইছিলাম বলো? ইউ প্লাস বি কস আলফা, সুতরাং ডাব্লিউ কস থিটার মান কত বলো? থিটার মান হচ্ছে 90 ডিগ্রি ইকুয়াল ইউ এর মান হচ্ছে কত বলো? 3 প্লাস বি এর মান 9 কস আলফার মানটা আমাকে বের করতে হবে। সেই ক্ষেত্রে আসো, ডাব্লিউ কস 90 এর মান হচ্ছে 0, সেই ক্ষেত্রে এটা 3 প্লাস 9 কস আলফা, সো আমি এখানে 9 কস আলফা ইকুয়াল -3 দিলাম। সেই ক্ষেত্রে বলো কস আলফা ইকুয়াল আমরা এখানে কি পাবো? কস আলফা ইকুয়াল আমরা কি পাচ্ছি? -3/9। ফাইনালি আলফার মানটা আমি এখান থেকে বের করে ফেলতে পারবো। cos ইনভার্স 1 -3/9। ফাইনালি ক্যালকুলেট করলে এত ডিগ্রি এটা মান আসবে। এভাবে আমি আলফার মানটা বের করতে পারি, অথবা তুমি চাইলে আরো বড় করেও করতে পারো। কিরকম? tan থিটা সূত্র দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি। tan থিটা ইকুয়াল q sin আলফা ডিভাইড বাই p প্লাস q cos আলফা, এটা দিয়ে করে আসলেও সেম আনসার আসবে। সুতরাং ন্যূনতম পথের ক্ষেত্রে মনে রাখতে হবে থিটাকে 90 ডিগ্রি ধরে তোমাকে সামনে আগাতে হবে এবং তোমাকে ওখান থেকে আলফার মানটা বের করে আনতে হবে। সর্বশেষ আমরা এই ন্যূনতম পথের জন্য, দেখো ন্যূনতম পথের ক্ষেত্রে অবশ্যই থিটার মানটা কি থাকবে বলছিলাম? 90 ডিগ্রি। এই চিত্রের মধ্যে তাই দেখা যাচ্ছে, ইউ এর মান আছে, বি এর মান আছে, ডি এর মান আছে, তোমাকে থিটার মানটা 90 ডিগ্রি কেমনে বুঝছে? এই যে লব্ধি ব্যাগ যেটা আছে সেই লব্ধি ব্যাগটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। লব্ধির দিক হচ্ছে 90 ডিগ্রি। এই ক্ষেত্রে নৌকার লব্ধি ব্যাগটা কত? ডাব্লিউ ইকুয়াল কি হবে বলো? আমরা একটু আগে কিন্তু আলফা বের করছি, সুতরাং √u স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ub cos আলফা, এভাবে আমি বের করে ফেলতে পারবো। যেখানে তুমি ইউ এর মানটা একইভাবে বসাও 3, বি এর মানটা 9 বসাও, প্লাস 2 × 9 × 3 × cos আলফার মানটা একটু আগে এর আগের ম্যাথটা যেটা করছি সেটা বসাই দাও, তাহলে ডাব্লিউ এর মানটা কত কিলোমিটার পার আওয়ার আসে সেটা তুমি পেয়ে যাচ্ছ। এবার এটা হচ্ছে ক নাম্বার। খ নাম্বারের মধ্যে কি বলছে? এক্ষেত্রে নৌকার নদী পার হতে কত সময় লাগবে? সর্বশেষ নদী পার হতে কত সময় লাগবে বলো? টি ইকুয়াল আমরা কি জানি? ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, এটা দিয়েও আমরা করে ফেলতে পারি। ডি এর মানটা কিন্তু আমার কাছে আছে 0.6 কিলোমিটার, বি এর মানটা 9 কিলোমিটার পার আওয়ার, এবং আলফার মানটা ওই যে সাইন আলফার মানটা এর আগের ম্যাথে যেটা করছি সেভাবে করতে পারি। করলে যে আনসারটা আসবে এত আবার আসবে। তুমি চাইলে আবার এভাবে না করে এটাকে এভাবেও চিন্তা করতে পারো। কিরকম দেখো, আমি যদি বলি এখান থেকে এই বরাবর এটা হচ্ছে স্রোতের ব্যাগ, এখান থেকে এই বরাবর এটা হচ্ছে স্রোতের ব্যাগ, তাহলে অফকোর্স এখান থেকে এই বরাবর এটাও তোমার স্রোতের ব্যাগ, এখান থেকে এই বরাবর এটা হচ্ছে তোমার কি বলো? নৌকার ব্যাগ, তাহলে এখান থেকে এই বরাবর যেটা সেটাও তোমার নৌকার ব্যাগ। তাহলে দেখো এটা যদি বি হয় এটাও তোমার বি, এটা যদি তোমার ইউ হয় এটাও তোমার কি বলো? ইউ। এখান থেকে এই বরাবর যেটা আছে সেটা হচ্ছে ডাব্লিউ। সুতরাং তোমার ডাব্লিউ এর মান কিন্তু তুমি অলরেডি বের করছো, আর ইউ এর মানটা হচ্ছে এটা 3, সো এটাও 3। বি এর মান হচ্ছে তোমার এখান থেকে এই বরাবর 9। তোমাকে কি বের করতে হবে? সময় বের করতে হবে, তাই
তাই তো সময় বের করতে হবে। আচ্ছা দেখো, ডাব্লিউর মান যেটা তুমি বের করছো এই বরাবর, তো এখান থেকে এই বরাবর অতিক্রান্ত দূরত্ব তো তোমার কাছে আছে। তাহলে আমি কি করব দেখো, ডাব্লিউটা আমি এইভাবে বের করতে পারি। ডাব্লিউ এখানে যেভাবে বের করছি এভাবে বের না করে এই সিম্পলি এই চিত্র এই ত্রিভুজ থেকেও কিন্তু আমি বের করে আনতে পারি। কিরকম? ডাব্লিউ স্কয়ার ইকুয়াল ডাব্লিউ, আচ্ছা অতিভুজ দিয়ে অতিভুজ স্কয়ার ইকুয়াল আমরা কি লিখবো বলো? ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস ডাব্লিউ স্কয়ার। ডাব্লিউ স্কয়ার, সুতরাং আমরা ডাব্লিউ স্কয়ার ইকুয়াল কি লিখতে পারি? ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। সুতরাং ডাব্লিউ ইকুয়াল আমরা লিখতে পারি ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এই এখানে যে সমীকরণটা আছে এটা দিয়েও তুমি করলে, এটা ডাব্লিউ এর মান এখানে যা আসছে এটা দিয়ে করলেও তাই আসবে। আবার তুমি দেখো ডাব্লিউটা কিন্তু এই বরাবর, তোমাকে কিন্তু এই বরাবর পাড়ি দিতে সময় বের করতে হচ্ছিল। সুতরাং তুমি কি লিখবা? টি ইকুয়াল ডিরেক্ট লিখতে পারো ডি ডিভাইডেড বাই, কারণ এই বরাবর অতিক্রান্ত দূরত্ব কিন্তু ডি, আর এই বরাবর ব্যাক হচ্ছে ডাব্লিউ। ডাব্লিউর মান যেটা বের করছো এখান থেকে বা এখান থেকে, এটা বসালে ডি এর মান 0.6 কিলোমিটার, আনসার শেষ। অথবা তুমি অনেকগুলা বইতে ভাবেও দেখবা ডি ডিভাইডেড বাই ডাব্লিউ। ডাব্লিউ এর মানটা এখানে কি লিখছো দেখো, ডাব্লিউ ইকুয়াল লিখছো বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। এটা দিয়ে করলেও সেম টি এর মানটা সেম আসবে, এটা করলেও সেম আসবে। ডাব্লিউ এর মান তুমি এভাবেও বের করতে পারো, ডাব্লিউ এর মান তুমি এভাবেও বের করতে পারো। এই ছিল নদী নৌকার ম্যাথের বেসিক কনসেপ্টগুলো, বেসিক ম্যাথগুলো। এইটার মাধ্যমে আমরা যে নদী নৌকা সহ, আমরা লম্বাংশ সূত্র সহ এবং বেশ কিছু জিনিস আজকে শিখলাম। এর পরের ক্লাসে আমরা নতুন আরো কিছু টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।